ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। আমাদের আজকের গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনাবলী কাল্পনিক। বাস্তবের সাথে কোনরূপ মিল থেকে থাকলে তা সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। অনেক খোঁজার পর অবশেষে রাখি, হিয়া ও রবিন পৌঁছে যায় বারমুডার আইল্যান্ডে। কিন্তু সেখানে নেমেই কাকে দেখে রাখি প্রথমে ভয় পেয়ে যায়, কার মুখ দেখি বা রাতে বাথরুম থেকে চিৎকার করে ওঠে। পরের দিন মন্দিরে হিয়ার ছবি দেখার পর জ্ঞান হারিয়ে ফেলে রাখি। চোখ খুললে বুঝতে পারে সে একটা অন্ধকার ঘরের মধ্যে আছে। সে শুনতে পায় তার বাবার গলা। কি হলো তারপর জানতে হলে শুনুন আজকের পুরো গল্পটা। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। জয়ন্ত অধিকারীর লেখা বারমুডার অভিশাপ। হঠাৎ মুখের উপরে কেউ একজন ঠান্ডা জল ছেটাল। একবার, দুবার, আবার বারে বারে জল ছিটিয়ে চেঁচিয়ে ওঠে সামনের অবয়ব। রাখি, এই বোন, ওঠ, উঠে পড়। কোনো রকমে চোখ খুলে তাকালো রাখি। ওর মুখের ওপরে ঝুঁকে আছে হিয়া। এদিক ওদিক তাকায় ভালো করে রাখি। ওরা দুজনেই একটা পাথুরে জমির ওপরে শুয়ে, আর হিয়া দাঁড়িয়ে। এখানে বালির রং সাদা, ওপরে ঝকঝকে আকাশ, আকাশে কালো কালো মেঘের আনাগোনা। মাঝে মাঝে উঁকি দিচ্ছে সূর্য। সমুদ্রের নীল জলরাশি এসে আছড়ে পড়ছে নিচে। আশেপাশে কোনো মানুষ নেই। বেশ কিছুটা দূরে দেখা যাচ্ছে কিছু ঝাঁকড়া বড় বড় গাছের সারি, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রুক্ষ বড় বড় সারিবদ্ধ পাথর। পাথরগুলোর ওপরের দিক সূঁচের মতো হয়ে বাইরের দিকে আছে বেরিয়ে। হিয়া আবার রাখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এই বোন, কি বলছিস তুই? অনেকক্ষণ ধরে কী সব যে বলছিস, আমি তো ভয় পেয়ে গেছিলাম। দিদি, তুই, বাবা, রবিন, রবুদা, তাহলে তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? কোনো রকমে উঠে দাঁড়িয়ে ও জাপটে ধরল দিদিকে। হিয়া বলে ওঠে, তুই স্বপ্ন দেখছিলিস রে বোন? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, কতবার ডাকলাম তোকে। এখন আমরা কোথায় দিদি? রবুদা কোথায়? আমার ঘাড়ের কাছে তখন কি একটা এসে লাগলো, আর আমি, তুই 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 ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? রাখিকে ছেড়ে পেটের উপরে হাত রেখে কোনো রকমে ওর পাশে শুয়ে পড়ল হিয়া। শুতে গিয়ে মুখ দিয়ে বেরিয়ে এলো গোঙানির আওয়াজ। রাখি হিয়ার পাশে এসে বসে পড়ে। ও নিজের আর হিয়ার দিকে তাকায় ভালো করে। দুজনেরই জামা কাপড় ছিঁড়ে গেছে জায়গায় জায়গায়। দুজনের হাতে পায়ে ক্ষতস্থান। সেখান থেকে রক্ত বেরিয়ে এসে শুকিয়েও গেছে এখন। ঘাড়ের কাছে হাত দেয় রাখি। এখনও ঘাড়ের কাছে ব্যথা, ফুলে আছে জায়গাটা। হিয়ার দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে রাখি, দিদি, কি হয়েছে তোর? তোর এই অবস্থা কি করে? রক্ত, তোর সারা গায়ে রক্ত, জামা কাপড় এইভাবে ছিঁড়ে গেল কি করে? আমারও তো একই অবস্থা। আমরা কোথায় দিদি? হিয়া রাখির হাতের উপরে নিজের হাত রেখে ধীরে ধীরে বলে ওঠে, কিচ্ছু জানি না রে বোন, আমি কিছুই জানি না। তবে কিছু একটা গন্ডগোল হয়েছে এখানে। ওই গ্রামের উপাসনা গৃহে আমি তো ধাক্কা লেগে হোঁচট খেয়ে বসে পড়েছিলাম মাটিতে। একটু পরে তোর আর রুবুর কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ তুলে তাকাই, দেখি তুই আর রবিন দুজনেই জ্ঞান হারিয়ে পড়ে আছিস।
আর সেই সময় একটা লোক পিছন থেকে বেরিয়ে আসে। হঠাৎ করে দেখলে মনে হবে সেই আদিম যুগ থেকে কেউ উঠে এসেছে। পরনে কিছুই নেই, সারা শরীরে বিভিন্ন উল্কি আঁকা। আমাকে উঠে বসতে দেখে বিচ্ছিরিভাবে হেসে ওঠে লোকটা। আর তারপরে হাতের আড়াল থেকে বাঁশের সরু একটা চোঙের মতো কিছু বের করে আমার দিকে ছুড়ল লোকটা। আমি কোনো রকমে মাথা সরিয়ে নিজেকে বাঁচাই, আর তারপরে একটা বড় পাথর তুলে দৌড়ে যাই ওর দিকে। লোকটা পালিয়ে গেল। অদ্ভুতভাবে পাহাড় বেয়ে নেমে গেল লোকটা। তারপরে আমি তোকে অনেক কষ্টে টেনে আনি সমুদ্রের সামনে। আবার তোকে রেখে আমি দৌড়ে যাই রবিনকে আনতে, কিন্তু ওখানে গিয়ে আমি রবিনকে আর দেখতে পাইনি রে। ওখানে বসে থাকলে তোর কি হবে, বা তোর কোনো বিপদ হয়ে যাবে কিনা, এইসব ভাবতে ভাবতে আমি দৌড়ে চলে আসি তোর কাছে। প্রথমেই আমি তোকে পাশে বসিয়ে রেখে ভিলার ভিতরে যাই সাহায্যের জন্য। সেখানে উফ, কি বিভৎস সেই দৃশ্য! সবাই মরে পড়েছিল ভেতরে। রিক আর চার্লসের শরীর তো কুচি কুচি করে কেটে ফেলে গিয়েছিল কেউ। আমি ভয় পেয়ে আবার ছুটে আসি তোর কাছে। তুই তখনও একভাবে শুয়েছিলিস। আমি আর কোনো কিছু না ভেবে চার্লসের সকালে আনা বোটে তোকে কোনো রকমে তুলে ওখান থেকে বেরিয়ে আসি। সেদিন চার্লসের সাথে আমি কিছুটা সময় ওর ক্যাপ্টেন্স কেবিনে ছিলাম। তখন ওই কন্ট্রোলগুলো দেখেছিলাম, শেখার চেষ্টা করেছিলাম। ওই 10-15 মিনিটের শিক্ষা নিয়েই বোট চালু করে বেরিয়ে এসেছিলাম ওই জায়গা থেকে। আমি লাইট হাউস লক্ষ্য করে চালিয়ে হ্যামিল্টনের দিকে যাচ্ছিলাম রে বোন। ইচ্ছে ছিল ওখানে তোকে হসপিটালে নিয়ে গিয়ে তো ট্রিটমেন্ট করাবো, তারপর পুলিশের কাছে যাব। আর পুলিশ নিয়ে আবার ফিরে আসবো এখানে। রবিনকে খুঁজে বের করতেই হবে। কিন্তু বিধি পাম, সেই সময় হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল। কি প্রচণ্ড ঝড় আর সাইক্লোন! আর তার মাঝে আমরা। বড় বড় বৃষ্টির ফোঁটা এসে তীরের মতো লাগছিল শরীরের ওপরে। কম্পাস কাজ করছিল না, বোটের কোনো ইলেকট্রনিক ডিভাইস কিছুই কাজ করছিল না। মনে হচ্ছিল অন্য কেউ সব কিছুর দখল নিয়ে নিয়েছে। বারমুডার টেবিল আমাদের বোটটাকে নিয়ে খোলামকুচির মতন খেলছিল সমুদ্রের ঢেউগুলো। সে কি রূপ সমুদ্রের! শান্ত সমুদ্র অশান্ত হলে যে কি হয় নিজের চোখে দেখলাম। এক মুহূর্তে আমরা ঢেউয়ের ওপরে, পরক্ষণেই ঢেউয়ের নিচে। আমি কিছুই না বুঝতে পেরে তোকে জড়িয়ে ধরে বসেছিলাম আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম রে বোন। কতক্ষণ এইভাবে চললো জানি না। এরপরেই হঠাৎ একটা বিশাল বড় ঢেউ, প্রায় 4-5টা বাড়ির সমান উঁচু একটা ঢেউ এসে জোরে আছড়ে ফেলে দেয় আমাদের বোটটাকে এই আইল্যান্ডে। আমাদের বোটটা ভেঙে গেছে রে বোন, কাগজের নৌকার মতন ভেসে গেল। আমিও কোনো রকমে তোকে ধরে রেখেছিলাম। এখন আমি কিছুই বুঝতে পারছি না আমরা কোথায় আছি। শুনেছিলাম এই বারমুডাতে অনেক ছোটোখাটো নাম না জানা দ্বীপ আছে, সেখানে কেউ বসবাস করে না। কবে যে এখান থেকে বেরোবো, কি করে যে আমাদের কেউ খুঁজে পাবে। আমি তোকে নিয়ে যখন উপকূলের ধারে কিছু পাথরের উপর আছড়ে পড়েছিলাম, খুব জোরে লেগেছিল আমার। একটা পাথরের ছুঁচলো মুখ আমার পেটের মধ্যে গেঁথে যায়। কোনো রকমে সেটা পেটের ভেতর থেকে বের করে তোকে ধরে টেনে টেনে এখানে নিয়ে এসেছি রে বোন। জানি না আমার কি হবে। খুব কষ্ট হচ্ছে। এইভাবে কি মরতে হবে আমাকে এখানে? রবিন, রুবু, ওকেও মনে হয় বাঁচাতে পারবো না। ওকেও মনে হয় ওই লোকগুলো শেষ করে দেবে। ওর অবস্থাও মনে হয় চার্লস বা রিকের মতন। রাখি, বোন, কেন যে এখানে এলাম, কেন যে এলাম? হিয়ার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে নিচের দিকে। রবিন, রবুদা নেই? এটাও কি হওয়ার ছিল? এখানে এসে কি হবে এবার? কি নিয়ে বাঁচবো আমি? কিভাবে বাঁচবো? রাখি হিয়াকে ছেড়ে উঠে দাঁড়ায় ধীরে ধীরে। সামনের দিকে এগিয়ে গেল কয়েক পা। সাদা সাদা ঢেউগুলো এসে আছড়ে পড়ছে পাথরের ওপরে। হিয়ার দিকে ঘুরে দাঁড়ালো রাখি। দিদি খুব কষ্ট পাচ্ছে। আমাকে বাঁচাতে গিয়ে দিদি নিজেকে শেষ করে দিল। দেখে মনে হচ্ছে আর বাঁচবে না।
মাথার চুল এলোমেলো হয়ে আছে, মুখের ওপরে আঘাতের চিহ্ন, পেটের কাছটা গাঢ় লাল কালোতে মিশে আছে। কে জানে কতক্ষণ ধরে রক্ত ঝরছে। নগ্ন হাঁটুর পায়ের ওপরেও কালশিটে, বুকটা কিরকম হাঁপড়ের মতো ওঠানামা করছে। দেখে মনে হচ্ছে চোখ খুলে রাখতেও অনেক কষ্ট করতে হচ্ছে ওকে। রাখি তাড়াতাড়ি গিয়ে দিদির মাথার কাছে বসে ওর মাথা কোলে তুলে নেয়, বলে, দিদি, খুব কষ্ট হচ্ছে না তোর, তাই না? জানিস, আমারও খুব কষ্ট হচ্ছে, তবে তোর জন্য নয়। আমি কষ্ট পাচ্ছি রবুদার জন্য, আমার রবুদার জন্য। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর চোখের দিকে হিয়া। রাখি অস্বস্তিতে চোখ সরিয়ে হিয়ার মাথা সাইডে রেখে উঠে দাঁড়ায়, চেঁচিয়ে বলে ওঠে, তুই তুই কেন ওকে বাঁচালি না? তুই একটা স্বার্থপর, লোভী মানুষ। শুধু নিজের টুকু ছাড়া আর কিছুই ভাবিস না। আমি কিছুই জানি না? কি ভেবেছিস আমি এখনো সেই ছোট্ট মেয়ে? আমি তোর সব প্ল্যান জানি। রবিনকে বিয়ে করে আমাদের ব্যবসা আর ওদের ব্যবসা এক করে তারপর ওকে সরিয়ে নিজেই মালকিন হয়ে বসবি, তাই না? কি ভেবেছিস রবুদা কিছুই জানতো না, বুঝতো না? তুই আমাকে না বাঁচিয়ে রবুদাকে কেন বাঁচালি না? কেন তুই আগে রবুদাকে নিয়ে নিচে এলি না, আর তারপরে না হয় আমাকে আনতে যেতিস? কি কি বলছিস তুই বোন? তুই জানিস তুই কি বলছিস? আমার কাছে তুই সব, আর আমি পারলে তোদের দুজনকে একসাথে নিয়ে আসতাম, বাঁচাতাম। তুই যেরকম আমার বোন, সেই রকম রবিন আমার স্বামী। কিন্তু কিন্তু তুই এসব কথা বলছিস? তুই ও তোর রুবুদাকে? ও গড! রাখি হেসে উঠল জোরে জোরে। হাসতে হাসতে একটা গাছের ডাল ভেঙে নিয়ে এসে হিয়ার সামনে দাঁড়িয়ে বলল, তুই 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 আমাকে ভালোবাসিস? থু, তুই শুধু নিজেকে ভালোবাসিস, আর বাবাও তোকেই ছোট থেকে সবচেয়ে বেশি ভালোবেসে এসেছে। বাবার যে 2 মেয়ে সেটা ভুলে গিয়েছিল। কোনো কিছু দরকার হিয়া, বিজনেস করবে হিয়া, বাইরে পড়তে যাবে হিয়া, বাবার সাথে অ্যাওয়ার্ড নিতে যাবে হিয়া, পার্টি হিয়া, সব জায়গাতে বাবার ছায়াসঙ্গী হয়ে বাবার ডান হাত হয়ে যাবে হিয়া। সেই ছোট থেকে আমি হিয়া হিয়া শুনতে শুনতে পাগল হয়ে গেছি রে। আমি আমি কোথায়? আমি সব সময় তোকে ঘৃণা করে এসেছি। আমি সব সময় তোকে ঘৃণা করে এসেছি। আমি সব সময় চেয়েছিলাম যাতে তোর ক্ষতি হয়, কিন্তু কিন্তু তুই কি করলি? রবিনের মতো এত ভালো একটা ছেলেকে ঠিক পটিয়ে নিয়ে চলে এলি। কিন্তু আমি যে প্রথম দেখাতেই রবিনকে ভালোবেসে ফেলেছিলাম দিদি। যেদিন ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেই এক পার্টিতে, সেদিনই তো আমি ওকে মন দিয়ে দিয়েছিলাম। আমি সেদিনই ঠিক করে নিয়েছিলাম রবিনকে তোর কাছ থেকে আমি কেড়ে নেব। তোর সবচেয়ে প্রিয় মানুষকে আমি তোর থেকে দূরে সরিয়ে দেব। রাখি বোন আমার, তুই একবার আমাকে বলতিস, আমি সব ছেড়ে দিতাম। আমি তোকেই বিজনেসের সব ভার দিয়ে দিতাম, রবিনকেও আমি ছেড়ে দিতাম ও রাজি থাকলে। তোর কি মনে নেই আমি তোকে সেই ছোট থেকে মায়ের মতো করে আগলে রেখেছিলাম সব কিছু থেকে? তোর ভালো লাগাতেই আমার ভালো লাগা, তোর খারাপ লাগাতেই আমার কষ্ট হতো। তুই যখন কষ্ট পেতিস কোনো কিছুতে, আমাকে এসে জড়িয়ে ধরতিস, আমি তোকে আদর করে শান্ত করতাম। বড্ড অভিমানী ছিলিস তুই। বাবা ব্যবসার কাজে বাইরে চলে গেলে আমি তো তোকে সামলিয়ে রাখতাম। কত রাত তোকে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে তোকে গান শুনিয়ে ঘুম পাড়িয়েছিলাম। সব ভুলে গেছিস তুই? ওসব তোর বাহানা, আমি সব জানি। আমিও তখন ভাবতাম তুই কেন এত করছিস আমার জন্য। এসব শুধু বাবার চোখে নিজেকে ভালো প্রমাণ করার জন্য, আর কিচ্ছু নয়। বাবা তো আমাকে ভালোবাসতো রে দিদি। বাবাও তো আমাকে কোলে বসিয়ে গান শোনাতো, আমাকে গল্প বলতো। কিন্তু তুই বাবাকে ঠিক নিয়ে চলে যেতিস আমার কাছ থেকে। ব্যবসার কথা বলে বাবাকে দূরে সরিয়ে দিয়েছিলিস। আর তুই কি বললি? মায়ের মতো মা? কিন্তু তুই তো আমার মা নোস রে দিদি। বাবা এলেই তখন তুই আমার বাবার সামনে আমাকে দুর্বল প্রমাণ করার চেষ্টা করতিস। তাই তো তুই যখন ব্যবসার কাজে ব্যস্ত হয়ে গেলি, আমিও তখন ব্যস্ত হয়ে গেলাম তোর রবিনকে নিয়ে। আর
রবিনকে আমি ভালোবেসে ফেলেছিলাম রে। রবিনও আমাকে ভালোবেসে ফেলেছিল। আমি আর রবিন প্রায় যে কত দুপুর একসাথে কাটিয়েছি। তুই তখন কখনো এই দেশে কখনো ওই দেশে। আমাকে রবিন একটা কি সুন্দর গান শোনাতো ওই সময়। কি যেন ছিল, হ্যাঁ মনে পড়েছে। যদি আকাশের গায়ে কান না পাতে, তোমার কথা শুনতে পাবো না। যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, তোমার শরীর স্পর্শ পাবো না। হিয়ার চোখে জল, জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে। গাছের মোটা ডালটা হাতে দোলাতে দোলাতে এগিয়ে এলো রাখি। হিয়ার পেটের রক্তাক্ত জায়গার উপরে রাখল গাছের ডালটা, বলে উঠল, এই জায়গাটাতেই তো সব থেকে বেশি লেগেছে, তাই না? আরে আচ্ছা, কেমন হবে যদি আমি তোকে এখানেই মেরে ফেলি? এই মোটা ডালটা এই জায়গাতে আরও চাপ দিয়ে ঢুকিয়ে দিই। এমনিতেই আমি আর রবিন ভেবে রেখেছিলাম তোকে এই বারমুডাতেই শেষ করে তোর শরীর ভাসিয়ে দেব সমুদ্রের নোনা জলে। তারপর হিংস্র হাঙর তিমির কুড়ে কুড়ে খাবে তোকে, শেষ হয়ে যাবি তুই। তারপর আমি আর রবিন আমরা দুজনে ফিরে যাব। বলে দিতাম বারমুডা কেড়ে নিয়েছে আমার দিদিকে। আসলে রবিনও ভেবেছিল যে তোদের বিয়ে হয়ে গেলে, দুটো কোম্পানি এক হয়ে গেলে তারপরে তোকে সরিয়ে দেবে। আমাকে তো তাই সাথে আসতে বলেছিল এখানে, তোকে মেরে তারপরে এখানে আমাদের হানিমুন হবে। বারমুডার অভিশাপ রে দিদি, বারমুডার অভিশাপ। ও আমার রবুকেও কেড়ে নিল। তুই আমাকে মারবি? তোরা দুজন মিলে এত কিছু ভেবে নিয়েছিস বোন, কিন্তু এইখান থেকে যাবি কি করে? আর রবিন, ওকে ছাড়া তুই ব্যবসা একা কি করে চালাবি? কি করে ফিরে যাবি? আমরা তো এটাও জানি না যে কোথায় এসেছি, কত দূরে আছি বারমুডার প্রধান ভূখণ্ড থেকে। ভালোই হয়েছে, এবার আমি একা পুরোটা সামলাবো। বাবা বাবা বাবা, দেখতে পাচ্ছ? দেখো, তোমার এই মেয়ে যাকে তুমি দূরে সরিয়ে সরিয়ে রাখতে, আজ সে শুধু তোমার নয়, আরও একটা কোম্পানির মালকিন। সে দেখিয়ে দেবে কি করে ব্যবসা বাড়াতে হয়, কি করে কাজ করতে হয়, কি করে। নিচে পড়ে থাকা হিয়ার দিকে তাকিয়ে ও বলে ওঠে, রবিন গেছে ভালোই হয়েছে, বুঝলে দিদি? ও এমনিতেই বোরিং হয়ে গিয়েছিল আমার কাছে। আবার অন্য কেউ চলে আসবে জীবনে, এই সুযোগটা কি হাতছাড়া করা যায়? এখন মহা ইন্ডাস্ট্রিজ আমার অধীনে চলবে। আমিও দেখিয়ে দেব সবাইকে আমিও পারি। তুই বাবা তোরা দুজনেই ওপার থেকে দেখিস, আমি আর সেই ছোট্টটি নেই। তোদের সাহায্য ছাড়াই আমি সফলভাবে মহা ইন্ডাস্ট্রিজকে এগিয়ে নিয়ে যাব। সিয়ান বারমুডেজ নিজের ড্রেসের দিকে তাকিয়ে থাকে হাঁ করে। এখন নিজেকে মনে হচ্ছে যেন জুয়ান ডি বারমুডেজের মতো। এখন ওকে আর ওর সেই প্রাচীর পূর্বপুরুষের মধ্যে পার্থক্য করা যাবে না। ওই লোকটা অতগুলো বছর আগে এই জায়গা আবিষ্কার করেছিল, আর তারপরে আবার ফিরে গিয়েছিল স্পেনে। 2 বছরের মাথায় আবার স্পেন থেকে ফিরে এসেছিলেন ভদ্রলোক, আর তারপরে এখানেই নতুন করে সংসার পাতেন। লোকটা নাকি খুব অত্যাচারী ছিল, জোর করে এখানে লোকজনদের কৃতদাস বানিয়ে এখান থেকে স্পেনের সাথে ব্যবসা বাণিজ্য চালাতো, আর প্রচুর মেয়ের জীবন নষ্ট করেছিল লোকটা বন্দুকের ক্ষমতার জোরে। তখন এই জায়গার আদিবাসীদের অস্ত্রশস্ত্র বলতে তো ছিল ওই বাঁশের তৈরি বল্লম, লোহার বর্ষা, তীর ধনুক। তারা কি আর দাঁড়াতে পারে ওই কোলাকুলির সামনে? সেই লোকটার বংশধর আমি। আমার সাথে নাকি আমার সেই পূর্বপুরুষের চেহারার ভীষণ মিল, আর তাই এই আইল্যান্ডে আমার কাজ পেতে সেরকম কোনো অসুবিধা হয়নি। এখানে নানান রকম টিভি শো, নাটক, থিয়েটারে এখনও আমার ডাক পড়ে। সেই সব জায়গাতে
বারমুডার প্রাচীন ইতিহাস তুলে ধরার গল্প এলেই আমার ডাক পড়ে। এছাড়া কিছু জনপ্রিয় ইন্টারন্যাশনাল খবরের চ্যানেল, টিভি চ্যানেলও এসেছে। অনেকবার আমার সাথে ওদের কথা হয়েছে, দেখাও হয় মাঝে মাঝে। ওদেরকে আমি কিছু জং ধরা গাদা, বন্দুক, তরবারি এইসব দেখিয়ে বলে দিই যে এগুলোই জুয়ান ডি বারমুডেজ ব্যবহার করতেন। আসলে এখন তো সব কিছুই মিথ্যের যুগ। যে যত ভালো করে সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলতে পারবে তার কদর সব থেকে বেশি। সারা জীবনে আমি খুব বেশি টাকা পয়সা রোজগার করতে পারিনি। কি করে করব? ভালো করে পড়াশোনাই করিনি আমি কখনো। সারাটা শৈশব ভুগেছি অপুষ্টিতে। আমার 10 বছর বয়সে মা অন্য একটা লোকের সাথে পালিয়ে গিয়েছিল। বাবা সারাদিন ধরে মদ খেয়ে পড়ে থাকতো সমুদ্রের ধারে। সুস্থ স্বাভাবিক থাকলে লোকাল গাইডের কাজ করত, আর রাতে এসে মায়ের জন্য কান্নাকাটি করত। প্রচণ্ড রেগে গেলে তখন আবার আমাকে ধরে মারামারিও করতো খুব। আর মায়ের বাবাকে ছেড়ে চলে যাওয়ার জন্য সব দোষ এসে পড়তো আমার উপরে। আমিও একদিন বাবাকে ছেড়ে বেরিয়ে এসেছিলাম। একটা নাটকের দলে যোগ দিয়েছিলাম। ওদের সাথে ঘুরে বেরিয়েছি লাতিন আমেরিকার কিছু দেশে। কিন্তু আমার 32 বছর বয়সে রিহার্সালের সময় আমার মাথার ওপর এসে পড়েছিল স্টেজের একটা উঁচু লাইট। আবার ফিরে এসেছিলাম আমার জন্মস্থানে, এই বারমুডাতে। মাঝে মাঝে ওই নাটক, থিয়েটার, টিভি চ্যানেল এই করেই দিন কাটে। প্রথম লোকজনের উৎসাহ ছিল, কিন্তু এখন আর একই কথা লোকজন কত শুনবে। বারমুডাতে প্রতি বছর ন্যাশনাল ফেস্টিভ্যাল হয়, অনেকটা রিও ডি জেনিরোর কার্নিভালের মতো। সেদিন এখানের মানুষজন সেজে ওঠে নানান রকম সাজে। রঙে রঙে রঙিন হয়ে ওঠে হ্যামিল্টনের রাস্তা। স্থানীয় মানুষেরা অংশ নেয়, যুবক যুবতীরা বেরিয়ে পড়ে রাস্তায়। গানে, নাচে, খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে শেষ হয় সেই ফেস্টিভ্যাল। আর এখানে আমিও জুয়ান ডি বারমুডেজ সেজে বারমুডার প্রাচীন ইতিহাস তুলে ধরি সবার সামনে। অনেকদিন ধরেই আমার স্পেনে ফিরে যাওয়ার ইচ্ছে আছে, ইচ্ছে নিজের শেকড় খুঁজে পাওয়ার। আসলে গত কয়েক বছর ধরে মাঝে মাঝেই আমার স্বপ্নে এসে হানা দিচ্ছে জুয়ান ডি বারমুডেজ, আর আমাকে বারবার বলছে ফিরে যেতে ওই দেশে। ও বলছে যে ওখানেই আমার সব কিছু, ওখানে ওই দেশে আমি খুঁজে পাবো এক নতুন জীবন। সত্যিই আমাকে একটা নতুন জীবন শুরু করতে হবে, নতুন ভাবে। স্পেনে ফিরে যেতেই হবে আমাকে। স্পেন আমার স্বপ্নের দেশ। কত দূরে সেই দেশ জানি না। মাসখানেক আগেই আমার হঠাৎ লোকটার সাথে আলাপ হয়েছে। ওর নাম আমি জানি না, তবে ও আমাকে বলেছিল যে আমি তোমাকে সাহায্য করব, টাকা দেব, পাসপোর্ট ভিসা রেডি করে দেব। শুধু সময় এলে আমার কিছু কাজ করে দিতে হবে তোমাকে। কথা রেখেছে লোকটা। আমার পাসপোর্ট তৈরি করে দিয়েছে ও, আর ওর কথাতেই আমি ওখানে ওই আইল্যান্ডে গিয়েছিলাম ওই 3 জনকে ভয় দেখাতে। না, 3 জন না, 2 জনকে। ওই লোকটা আমাকে 3 জনের ফটো দিয়ে 2 জনের ফটোতে লাল দাগ করে বলেছিল, সৈয়ান, ভালো করে চিনে রাখো এই দুজনকে। এই মেয়েটাকে ভয় দেখাতে হবে, কেমন? ওরা 2 দিন পরেই এখানে আসছে। এয়ারপোর্টে ওদের ভয় দেখাবে, আর তারপর রাতে ওই আইল্যান্ডে গিয়ে আবার এই মেয়েটাকে ভয় দেখাতে হবে। আর পরের দিন সকালে যখন ওরা ঘুরতে যাবে, তখন এখানকার মতো সেজে ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে এই 2 জনকে অজ্ঞান করতে হবে। তবে অন্য মেয়েটাকে হাতও লাগাবে না। ওর সাথে যা করার আমি করব। ওদের সামনে আমি বেরিয়ে এসেছিলাম এখানকার সেই আদিম অধিবাসীদের মতো করে। আর তারপর আগে থেকে যা প্ল্যান করা ছিল সেইভাবে আমি দূর থেকে ওই মেয়েটা আর পেছনের ওই লোকটার ঘাড়ে এই রস মাখানো সরু ফলা দিয়ে আঘাত করেছিলাম। আগেকার দিনে এভাবেই এখানে মানুষরা লুকিয়ে লুকিয়ে শত্রুদের ওপর আঘাত করত। প্রচুর টাকার প্রয়োজন ছিল আমার। ও দেশে যেতে হলে এখানকার সব কিছু ছেড়ে নতুন জীবনের জন্য
আমাকে খুব তাড়াতাড়ি সব করতেই হতো, আর তাই আমি আমি রাজি হয়ে গিয়েছিলাম। তাছাড়া লোকটা তো আমাকে পাসপোর্টও বানিয়ে দিয়েছিল। দূরেই দেখতে পাচ্ছি আমি ভিলাটা। গতকাল সন্ধ্যেতে ওরা যখন এসেছিল, ওদের তিনজনকে দেখে খুব ভালো লেগেছিল। ওদের দেখে নিজের কম বয়সের কথা মনে পড়ে গিয়েছিল আমার। কিন্তু তারপরে টাকার জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য আমি ওদের ঠেলে দিলাম বিপদের মুখে। এখন এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে আমার। ওই মেয়েটা, ওই অন্য মেয়েটা, অজ্ঞান হয়ে থাকা মেয়েটাকে টানতে টানতে কোথায় একটা নিয়ে গেল। দূর থেকে দেখলাম আমি, কি বাজেভাবে ওকে টেনে নিয়ে যাচ্ছিল রুক্ষ মাটির ওপর দিয়ে। মেয়েটার জামা কাপড় ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু তবুও ওভাবে কি কেউ নিজের বোনকে টেনে নিয়ে যায়? জানি না কি করছে ওই মেয়েটা। আর ওপরে তো অন্য ছেলেটিও পড়ে আছে মনে হয়। যাবো ওর কাছে, দূর থেকে দেখবো কি অবস্থা। মরবে তো না, কিন্তু ওইভাবে গরমের মধ্যে শুয়ে থাকলে তো পাখিগুলো এসে ওকে খুবলে খুবলে খাবে। ওপরের দিকে এগিয়ে গেল সিয়ান। পা চালিয়ে উপরে উঠে আসার পরে গাছের আড়ালে লুকিয়ে পড়ল সিয়ান। এ কি, ওই ছেলেটা কোথায় গেল? ওকে তো কেউ নিতেও আসেনি, বা কেউ ওকে তুলেও নিয়ে যায়নি। তাহলে আমার চোখে পড়তো। এখানে তো কোথাও নেই ছেলেটা। আর ওই মেয়ে দুটো, ওরা কি করছে, কোথায় আছে? এদিক ওদিক তাকায় সিয়ান। দূর থেকে কারুর গলার আওয়াজ পাচ্ছি না। মনে হচ্ছে যেন কোনো একটি মেয়ের গলার আওয়াজ, অট্টহাসির শব্দ। শব্দ লক্ষ্য করে এগিয়ে যায় ষাটোর্ধ্ব সিয়ান। রাখির অট্টহাসি ছড়িয়ে পড়ছে হাওয়াতে, বাতাসে। এক হাত তুলে মাথার চুলগুলো সব সামনের দিকে এনে আবার সমুদ্রের হাওয়াতে ভাসিয়ে হেসে ওঠে জোরে জোরে। হাতে ধরে থাকা গাছের মোটা ডালটা ও চেপে ধরে নিচে পড়ে থাকা হিয়ার পেটের ওপরে। আর একটু চাপ বাড়াতে হবে, তারপরেই ওই ক্ষতস্থান দিয়ে ভেতরে ঢুকে যাবে, এ ফোঁড় ও ফোঁড় হয়ে। আর তারপরেই আকাশের দিকে তাকিয়ে হেসে ওঠে রাখি। অবশেষে আজ হিয়া। হঠাৎ করেই ভারসাম্য হারিয়ে চমকে ওঠে রাখি। বিস্ময়ের সাথে তাকিয়ে থাকে নিচের দিকে। হিয়া হ্যাঁচকা এক টানে গাছের ডালটা কেড়ে নিয়েছে ওর হাত থেকে, ছুঁড়ে ফেলে দিয়েছে অন্য এক পাশে। কোনো একটা কিছু মনে হলো শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দিল ওর। একটা তীক্ষ্ণ কিছু মনে হলো শরীরের মধ্যে দিয়ে। নিজের পায়ের দিকে তাকায় ও। পায়ের পাতা থেকে বেরিয়ে আসছে রক্ত। সেই রক্তের মধ্যে কোনো রকমে দাঁড়িয়ে আছে ও। তীব্র এক যন্ত্রণা এসে আঘাত করে ওকে, ওর চেতনাকে। হাসি চলে যায় ওর মুখ থেকে। সেখানে দেখা দেয় আতঙ্ক। চেঁচিয়ে ওঠে রাখি। আর তো চিৎকার বেরিয়ে আসে ওর মুখ থেকে। হিয়া ধীরে ধীরে উঠে বসেছে। ওর মুখে একটা ক্রূর বিভৎস হাসির ছাপ। হিয়ার হাতে একটা ধারালো রক্তমাখা ছুরি, সেটা থেকে টপ টপ করে রক্ত পড়ছে নিচের দিকে। রাখি পা চেপে বসে পড়ে বালির ওপর। সাদা বালি রক্তে রাঙা হয়ে উঠেছে। ওর পায়ের গোড়ালির ওপরের নরম মাংস থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে পড়ে গেল ও বালির ওপরে। হিয়া লাফিয়ে এসে বসে ওর সামনে। ছুরিটা নিয়ে অন্য পায়ের গোড়ালির নিচের অংশটাও কেটে দেয় ও। বালি শুষে নিচ্ছে ওর রক্ত, যেন ওর রক্তের জন্যই এক পৃথিবী ভর্তি তৃষ্ণা নিয়ে অপেক্ষা করছিল ওরা। লাফ দিয়ে ক্ষিপ্রতার সাথে উঠে দাঁড়ায় হিয়া। সামনের দিকে যন্ত্রণায় কাতর রাখিকে দেখে ওর ওপরে একদলা থুতু ছিটিয়ে ও এদিকে সামনে এগিয়ে যায়। পরনের সব জামা কাপড় খুলে শুধুমাত্র বিকিনি পরে
হাতের ছুরিটা কোমরের চামড়ার বন্ধনীর মধ্যে যত্ন করে ভরে বড় একটা পাথরের ফাঁক দিয়ে একটা চামড়ার ব্যাগ বের করে আনে ও। পরিষ্কার স্লিভলেস টপ আর স্কার্ট পরে হাসতে হাসতে রাখির সামনে এসে দাঁড়ায় হিয়া। রাখি যন্ত্রণায় আর রক্তক্ষরণে তখন প্রায় অজ্ঞান। কোনো রকমে কষ্ট করে চোখ খুলে দেখে ও হিয়াকে, বোঝার চেষ্টা করে কি হলো। হিয়া রাখির পড়ে থাকা শরীরের ওপরে পা দিয়ে লাথি মেরে জাগানোর চেষ্টা করলো রাখিকে। রাখি কোনো রকমে চোখ খোলার পরে হিয়া বলে ওঠে, এই তো চোখ খুলেছে আমার সোনা বোন। আর একটু অপেক্ষা কর, তারপরেই চরম শান্তি। আর কোনো ব্যথা বেদনা যন্ত্রণা কিছুই থাকবে না সোনামণি। তুই ব্যবসা করবি, আমার সব কিছু ছিনিয়ে নিবি, আর রবিনকেও। কি ভেবেছিস আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না? দিনের পর দিন তোকে আমি আমার নিজের হাতে যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলাম সব কিছু থেকে। তোকে যে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম রে রাখি, কিন্তু তুই আমার পেছনে আমার ভালোবাসার মানুষটার সাথে মিলে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করলি। বাবা ঠিকই বলতো, ব্যবসা করতে গেলে কারোর ওপর ভরসা করা উচিত নয়, সবাই বিশ্বাসঘাতক। আর তুই করবি ব্যবসা? তোর মাথায় তো বুদ্ধি বলে কিছুই নেই। না হলে এরকম ভুলগুলো করতে পারতিস তুই? জানিস তুই কি ভুল করেছিস? এখানে আসার পর থেকেই আমি দেখেছি তোদের সাজানো সব ঘটনাগুলো। আজ সকালে যখন আমি তোকে ছেড়ে আমার রুমে যাই, আর একটু পরেই যখন আমি আর রবিন একসাথে, তুই ইচ্ছে করেই তাড়াতাড়ি চলে এসে দরজায় জোরে জোরে মারলি, আমাদের ডাকলি। আর আমি তোকে বলতে যাব ভাবলাম, আমাকে আটকে রবিন তোকে বলতে গেল যে আমরা পরে আসছি। আর সেই সময় তোদের কথা আমার কানে এসেছে। তুই এত ধীরে ধীরে ফিসফিস করে বলছিলিস যে তুই বলিসনি তোর রুবুদাকে দিদিকে আদর করছিলে আমাকে ছেড়ে। আমার সামনে তুমি পারছো দিদির সাথে? আর রবিন কি বলেছিল তখন সেটাও আমি শুনেছি রাখি। রবিন বলেছিল, না রাখি, তোমাকে ছেড়ে আমি অন্য কাউকে ভাবতে পারি না। আমার কান অতটা খারাপ হয়ে যায়নি রে রাখি। আর তারপর এখানে যখন আমরা আসছিলাম তখনও আমি দেখেছি তোকে। এক দুবার আমি ইচ্ছে করেই ফটো তোলার আছিলায় পিছিয়ে পড়েছিলাম। তুই তোর রুবুদার কাছে এসে ওর হাতের ওপর হাত রেখে কি বলছিলিস রে বোন? ওখানে সমুদ্রের মধ্যে আমার আর রবিনের ফটো তোলার সময় তুই রেগে যাসনি? আমি সব দেখেছি রে, আমি নিজের হাতে তোকে বড় করেছি, আমি সব বুঝতে পারি। আমি কিন্তু তোদের তখনই ধরতে পারতাম, কিন্তু কিছু বলিনি। ভাবলাম তোরা নিজেরাই আমার কাছে এসে স্বীকার করবি তোদের অপরাধ, তাই সুযোগ খুঁজছিলাম আমি। সেই ছোট থেকেই আমার উপরে তোর রাগ। আমার যা কিছু ভালো লাগতো সব তোর চাই, আর আমিও তোকে সব দিয়ে দিতাম ভালো মনে, কিন্তু তুই সেগুলো সব নষ্ট করে দিতিস। আজ আমি সব বুঝতে পারছি। আর তুই বাবার কথা বলছিস, বাবা সব জায়গাতেই আমাকে নিয়ে যেত বলে তোর রাগ। কি করে তোকে নেবে রে বোন? তোর তো আমাদের ব্যবসা নিয়ে কোনো চিন্তাই ছিল না। বাবা সারা জীবন বেশ কয়েকবার নানান রকম ক্রাইসিস ফেস করেছে, সেই সব সময় তুই তো তোর সব শখ আহ্লাদ পূরণ করেছিস। একবারও তো জানতে চাসনি যে বাবা হঠাৎ করে নিজের প্রিয় গাড়িটা বিক্রি করে দিল কেন আমাদের 5খানা প্রপার্টি বাবাকে বিক্রি করে দিতে হয়েছিল? তোর তো কখনো এইসব কিছুতে কোনো রকম ইন্টারেস্ট ছিল না, কিন্তু তুই চোখের সামনে সব দেখেছিস। আমি সেই সময়গুলোতে বাবার পাশে ছিলাম, বাবার সাথে দাঁড়িয়ে বাবার পাশে থেকে লড়েছি। বাবা যা কিছু হারিয়েছিল সেই সব কিছু আমরা দুজনে মিলে উদ্ধার করেছি। আর তুই যে ভীষণ বোকা সেটা আজকের এই ঘটনাতেও প্রমাণ হয়ে যায়। তত মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে কোনটা সস আর কোনটা রক্ত সেটা ঠিক বুঝতে পারতিস। আমি আমার শরীরের বিভিন্ন জায়গাতে কাদা রং মেখেছি তোকে বোকা বানানোর জন্য। আরে সেটাকে, আমার গল্পকে তুই সত্যি বলে মেনে নিলি?
একবার যদি আমার ওই ক্ষত স্থানগুলোতে হাত দিতিস, একটু একটু যদি বোঝার চেষ্টা করতিস, তাহলে তাহলে হয়তো গল্পটা আলাদাই হতে পারতো। কিন্তু তুই তো একটা আকাট মূর্খ। তুই কিনা বিজনেস করবি, মাহি ইন্ডাস্ট্রির মালকিন হবি। বলে রাখির পাশে বসে ওর মাথাটা জোরে জোরে ঝাঁকিয়ে ওঠে হিয়া। ও চেঁচিয়ে ওঠে, এই এই বোন, চোখ বন্ধ করছিস কেন? বোন রাখি, ওরে আমার কথা তো শেষ হয়নি এখনো। উঠে দাঁড়িয়ে আবার সজোরে একটা লাথি মারলো রাখিকে হিয়া। রাখি কোনো রকমে মুখ খুলে ফিসফিস করে বলে ওঠে, জল 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 জল। ওঠ ওঠ বলছি, এত জলদি তুই মরতে পারিস না। যন্ত্রণা তোকে পেতেই হবে। যখন তুই আর রবিন আমার বাইরে থাকার সুযোগ নিয়ে দিনের পর দিন দুপুরে দেখা করতিস, একসাথে সময় কাটিয়েছিস, মনে ছিল না দিদির কথা? একবারও তুই ভাবিসনি যেটা করছিস সেটা অন্যায় কিনা? ওই ভাঙা দেওয়ালে আমার মুখ দেখে কি ভাবলি? আমি সত্যি সত্যি ওই স্পেনের কেউ ছিলাম, বা ওই জুয়ান ডি বারমুডেজের কেউ? ওরে সব মিথ্যে, সব সাজানো। শুধু তোর মুখ থেকে তোর আমার প্রতি এই ঘৃণা, রাগ আর আমাকে নিয়ে তোর মনের ভিতরে আরও কি চলছে সব জানার জন্য আমি সব করেছি, সাজিয়েছি সব নিজের হাতে। তুই ঠিক যেভাবে একা একা আমার বাবার সাম্রাজ্যের ওপর বসতে চেয়েছিলিস, আমিও আজ সেটাই চাই। তুই চাইলে সত্যিই আমি সব সাজিয়ে তোকে হাতের ওপর তুলে দিতাম, কিন্তু তবুও তুই পারতিস না। অন্য সব কিছুর মতো এটাকেও শেষ করে দিতিস। রবিনকে কেন কেড়ে নিয়েছিস আমার কাছ থেকে? শুধুই ঈর্ষা? তোর নিজের দিদির ওপর এত রাগ? আচ্ছা অনেক হয়েছে, আর সময় নষ্ট করা যাবে না। এবার ওর দেখি। হ্যাঁ, আমার কাঁধে ভর দিয়ে ওঠ তো ধীরে ধীরে। তোকে তো এভাবে ফেলে যেতে পারি না এখানে। যতই হোক তুই আমার বোন বলে কথা। আয় তো আমার সাথে। ওই সামনের ছোট্ট পাহাড়ের উপরে আমরা উঠি ধীরে ধীরে। তারপর একদম শেষ প্রান্ত থেকে একটা ছোট্ট ধাক্কা, প্রায় 50 ফিট নিচে পাথরগুলোর ওপরে তোর ছোট্ট শরীর। তুই ধপ 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 আস। সব শেষ। তোর একদম লাগবে না রে বোন। শুধুই কিছুটা সময় তোর মনে হবে তুই পাখি হয়ে গেছিস, উড়ছিস। তখন স্বপ্ন দেখিস বোন, তোর রুবুদার সাথে তুই তোর যা ইচ্ছে স্বপ্ন দেখিস। আর তারপরেই যখন পড়বি নিচে ধূপ করে, জোরে তোর মাথাটা গিয়ে লাগবে পাথরের উপরে, তোর মাথাটা ফেটে চারদিকে সব কিছু বেরিয়ে আসবে। পাথরের ধারালো মুখগুলো তোর নরম তুলতুলে শরীরটায় গেঁথে যাবে। এক দুবার তোর শরীরটা কেঁপে উঠবে যন্ত্রণায়, হয়তো বেঁকেও যাবে একটু। আর তারপরেই তোর ভবলীলা সাঙ্গ। চল চল চল, দেরি করিস না। তোর রুবুদা আমার জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে, জানিস তো বোন। এত কিছু করেও রবিন আর তোর হলো না। রবিন সারা জীবন আমারই থাকবে, আমার স্বামী বলে কথা। ওকে কি আমি ছেড়ে দিতে পারি এত সহজে? রাখি না চাইলেও বাধা দেওয়ার আর শক্তি নেই ওর মধ্যে। সব এখন ওর কাছে জলের মতো পরিষ্কার। দিদি তাহলে অনেক দিন ধরেই এই প্ল্যান করেছিল। ও আগে থেকেই সব জেনে বুঝে এখানে আমাদের সবাইকে নিয়ে এসেছে। নিজেই ওর মুখের মতো একটা চেহারা ওই দেওয়ালে এঁকে আমাকে আর রবিনকে অন্যমনস্ক করিয়ে দিয়েছে। রবিনকে মেরে ফেলেছে। না না, দিদি যে বললো ওর কাছে যেতে হবে, তাহলে কি এখন আমাকে নিয়ে চলেছে শেষ করতে? দিদি, তুই নিজের বোনকে এইভাবে শেষ করবি নিজের হাতে? হয়তো এটাই ভবিতব্য। আমিও তো দিদিকে মারতেই চেয়েছিলাম, তো এখানেই কেন? আর কে দিদিকে সাহায্য করছে? আচ্ছা আচ্ছা, রবিন নিজেও কি জড়িয়ে আছে দিদির সাথে? রবুদা কি আমার সাথে প্রেমের খেলা খেলে দিদিকে সাথে নিয়ে সরিয়ে দিল আমাকে, যাতে ওরা দুজনে মিলে ওদের এই ব্যবসা দাঁড় করায়? তাহলে কি ভালোবাসার কোনো মূল্য নেই? ও কি হাওয়া,
কি সুন্দর তাজা টাটকা সমুদ্রের হাওয়া, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। দিদি, দিদি কোথায় গেল আমাকে ছেড়ে? কোনো কিছু বোঝার আগেই একটা জোরে ধাক্কা আসে পেছন থেকে। হিয়া ধাক্কা দিল রাখিকে। রাখি কিছু বোঝার আগেই শক্ত পাথুরে মাটি ছেড়ে হাওয়াতে ভাসতে শুরু করলো ওর শরীর। সত্যি সত্যি মনে হচ্ছে যেন উঠছি, কিন্তু আমি তো ভীষণ জোরে নিচের দিকে এগিয়ে চলেছি। নাকি নাকি পৃথিবী আমার দিকে এগিয়ে আসছে। কি বড় বড় ধারালো পাথর, সমুদ্রে জল লেগে বছরের পর বছর ধরে ক্ষয়ে ক্ষয়ে হিয়া প্রায় মিনিট 15 হেঁটে আইল্যান্ডের অন্য প্রান্তে চলে গেল। দুদিন আগে যখন এসেছিল এখানে, ওদের তিনজনের মধ্যে কত উচ্ছ্বাস, আনন্দ। আর আজ কি করে পারলো রাখি এমন করতে, আমাকে নিয়ে এরকম খেলা খেলতে? আমাকে যদি একবার মুখ ফুটে বলতো, আমি সব ছেড়ে দিতাম, রবিনকে ওর হাতে তুলে দিতাম। সেলিনা, সেলিনা, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও দেখি আমাকে। তুমি তুমি এখানে কি করছো? তোমার তো এখানে আসার কথা নয়। তুমি তুমি এখানে এসেছো মানেই কিছু গন্ডগোল পাকাবে। আর এসব কি পরে আছো? হ্যাঁ, কি পরে আছো? কি করেছো তুমি? তুমি ওদের সাথে কিছু? ওহ সেলিনা, তুমি বড্ড বেশি কথা বলো। আমাকে খেতে দেবে? সেই সকাল থেকে এখানে আমি ঘুরছি, আড়ালে আড়ালে লুকিয়ে আছি, আর আমার ভালো লাগছে না। তাড়াতাড়ি কিছু খেতে দাও, নাহলে নাহলে আমি আমি তোমার। টেবিল থেকে ফ্লাওয়ার ভাসটা তুলে সেলিনার মাথার কাছে ধরে চোখ দুটো বড় বড় করে। সেলিনা ভয় পেছোতে পেছোতে বলে ওঠে, আমি আমি সকালের ফিশ স্যান্ডউইচ আছে, দিচ্ছি। তুমি তুমি এই তো গুড গার্ল, গুড গার্ল। খেতে খেতে বলে ওঠে সিয়ান। জানো জানো সেলিনা, আমাকে আমাকে ওই লোকটা কি বলেছিল? ও আমাকে অনেক অনেক টাকা দেবে, আর তারপর তারপর আমি আর তুমি আমরা দুজনে মিলে স্পেনে চলে যাব, এই জায়গা থেকে অনেক দূরে, আমাদের আমাদের পূর্বপুরুষের দেশে। তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো, বুঝলে? কে তোমাকে কি বলেছে? কোন লোকটার কথা বলছো? হ্যাঁ, কেমন দেখতে? আমি 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 নামধাম জানি না, নামধাম জানি না, জিজ্ঞেসও করিনি। আর আমার সাথে যখনই দেখা হয়েছে, সেটা হয়েছে রাতের অন্ধকারে। ওই লোকটার মুখ ঢাকা থাকতো টুপি আর কালো চশমার আড়ালে। সেও যাই হোক না কেন কেন, আমার আমার পাসপোর্টও বানিয়ে দিয়েছে। ও আমাকে বলেছে যে এই কাজটা করতে পারলেও আমাকে অনেক টাকা দেবে। আজ আমাকে এখানেই ওর সাথে দেখা করতে বলেছে। এখানে, এই ভিলাতে? কিন্তু এখানে তো কেউ নেই। টুরিস্ট যারা এসেছে ওরা তো বেড়াতে বেরিয়েছে, আর চার্লস তো একটু আগে রিককে সাথে নিয়ে চলে গেল সমুদ্রে ফিশিং করবে বলে, এখনো ফেরেনি। তাহলে তুমি কার কথা বলছো? হ্যাঁ, কার কথা বলছো? ওরা তিনজন তো আর ফিরবে না, ওরা তিনজন তো আর ফিরবে না। লোকটা ঠিক আসবে, আসবে, সময় হলে ঠিক আসবে। আমার আমার ভয় লাগছে সিয়ান। আমি আমি গতকাল রাতে ইউয়ানকে দেখেছি, ইউয়ান ডি বারমুডেজ। এখানে এখানে কিছু একটা হতে চলেছে সিয়ান, এখানে কিছু একটা হতে চলেছে। পাগলামি করো না সিয়ান। আমি আমি পুলিশকে ফোন করছি, আমি পুলিশকে ফোন করছি। দেওয়ালের সাথে লাগানো রিসিভার তুলে পুলিশের নম্বর ডায়াল করতে যায় সেলিনা। রেগে টেবিল থেকে উঠে আসে সিয়ান।
ওর হাতে একটা কাঁটা চামচ, সেটা নিয়ে ও বসিয়ে দেয় সেলিনার ঘাড়ের ওপরে, আবার বের করে আনে আর তারপরে ঢুকিয়ে দেয় সেলিনার কণ্ঠনালীর ওপরে। চেঁচিয়ে ওঠে ও, নো পুলিশ, নো পুলিশ। তুমি সব শেষ করে দিতে চাও না? তুমি সব শেষ করে দেবে আমার এতদিনের স্বপ্ন, সব কিছু। আগেও আগেও তুমি আমাকে পাগল বলতে। আমি আমি পাগল? হ্যাঁ, আমি পাগল? সেলিনা, সেলিনা, তোমাকে আমি কত করে বলেছিলাম যে আমি আমি পাগল নই। আমি ইচ্ছে করে ওই নাটকের দলের 3টে মেয়েকে মারিনি। ওরাও আমাকে পাগল বলতো। জুয়ানের কথা বললেই ওরা বলতো পাগলটা আবার খেপেছে। আর তুমি তো জানো আমি কিরকম রেগে যাই আমাকে যখন কেউ পাগল বলে। তুমিও শেষে সেলিনা। রক্তাক্ত শরীরে সেলিনাকে কিচেনের মেঝেতে ফেলে সমুদ্রের দিকে দৌড়ে যায় সিয়ান। ঝাঁপ দেয় ও সমুদ্রের ঠান্ডা জলে। চোখের সামনে ভেসে ওঠে একটু আগে দেখা দৃশ্য। ওই মেয়েটা একটু আগে ওর বোনকে মেরে ফেলেছে, ছুঁড়ে ফেলেছে ওই উপর থেকে। জুয়ানের অভিশাপ, বারমুডার অভিশাপ কি নেমে এলো এখানে? এবার কি আমরা সবাই মরবো? হ্যাঁ, একে একে আমরা সবাই মরবো। আমাকে পালাতেই হবে এখান থেকে। একটু পরেই ফিশিং বোট এসে দাঁড়ায় ভিলার সামনে। নিচে নেমে আসে লোকটা। ভালো করে ফিশিং বোটটা একবার দেখে নেয় ও। কোথাও রক্ত লেগে নেই তো? রক্তের দাগ আবার আমার ভীষণ অপছন্দের। যদিও ওকে ঠেলে ফেলে দিয়েছি মাঝ সমুদ্রে, তবুও তার আগে তো একটু হাতাহাতি হলো। হ্যাঁ, যাই হোক, এবার স্নান করতে হবে। সব কিছুই প্ল্যান মাফিক চলছে এখন। দূর থেকে বাইনোকুলারে আমি দেখেছি রাখিকে নিচে পড়তে। ওটাই ওর কাজ শেষ হবার সংকেত ছিল। ভীষণভাবে চেনা ভিলার ভেতরে ঢুকে পড়ে লোকটি। সমুদ্রের থিমের রুমের মধ্যে ঢুকে পড়ে লোকটি। জামা কাপড় সব ছেড়ে স্নান করতে শুরু করে ও। স্নান করতে করতেই নিজের মনে বলে ওঠে, ওহো, হিয়া হিয়া হিয়া, আমি কি এমনি তোমাকে এত ভালোবাসি? তুমি একদম পারফেক্ট, স্মার্ট, ইন্টেলিজেন্ট আর তুখোড় স্ট্র্যাটেজিস্ট। তুমি নিজের হাতে সবকিছু এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেবে সেটা আমি ভাবতেই পারিনি। ভাগ্যিস তোমার সাথে আমার পরিচয় হয়েছিল মিয়ামিতে। কি সুন্দর ছিল ওই সময়গুলো, তাই না? তখন তোমার 18 বছর বয়স। বাবার সাথে ব্যবসার কাজে এসেছিলে এখানে, রোজ সকালে নিয়ম করে সানবাদ নিতে। আর সেই সময় আমি তোমাকে দূর থেকে দেখতাম। দেখতে দেখতে আলাপ, তারপর তোমার সাথে ঘনিষ্ঠতা, কতগুলো পাগল করা মুক্ত। কিন্তু তখন ভাবতেই পারিনি যে তুমি এইরকম কিছু একটা করবে। তবে করবে নাই বা কেন? রবিন তো ওকে কখনো ভালোই বাসেনি, ওকে তো আমি ভালোবেসেছিলাম। রবিনকে বিয়ে করা একটা স্ট্র্যাটেজি ছিল ওর। সেটা কিছুটা হলেও ওর বাবারও স্বপ্ন ছিল, যাতে দুটো কোম্পানি এক হয়ে যায়। কখন আসবে হিয়া? ওর কথা মতো আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি, কিছুই সন্দেহ করবে না। এখানে এই বারমুডাতে কত না ঘটনা ঘটে রোজ। ডেভিলস ট্রায়াঙ্গল বলে কথা। আপন মনে হেসে উঠল লোকটি। রাখি আর রবিন এখন সেই মিথের পাত্রপাত্রী। ওদেরকে নিয়েও গল্প হবে এবার, লোকমুখে ঘুরবে, ঠিক যেভাবে জুয়ান ডি বারমুডেসকে নিয়ে গল্প ঘুরে লোকমুখে এখানে, এই আইল্যান্ডে। সেলিনা একবার সেই গল্প শুনিয়েছিল। সেলিনা নাকি মাঝে মাঝেই এখানে জুয়ান ডি বারমুডেসকে দেখতে পেত। ওর কাছেই শুনেছি যে জুয়ান ডি বারমুডেস নাকি প্রথম এই আইল্যান্ডে পা রেখেছিল। লোকটা ছিল খুব অত্যাচারী,
সাদা চামড়ার সাহেব হওয়ার সুযোগে হাতে বন্দুক, কোমরে তরবারি এইসব নিয়ে স্বৈরাচারিতা চালিয়ে গেছে। এখানে নেমে মানুষকে মেরেছে, তাদের জমি জায়গা জোর করে দখল করেছে, তাদেরকে নিজেদের দাস বানিয়েছিল। আবার অনেক লোকজনকে জাহাজে করে স্পেনেও পাঠিয়েছিল, যাতে সেখানে গিয়ে ওরা দাস হিসেবে কাজ করে সম্ভ্রান্ত লোকজনের বাড়িতে। এই কারণেই নিজের সম্পত্তি বাড়িয়েছিল। মাঝে মাঝেই নাকি আশেপাশের উঁচু পাহাড়ের উপরে শুকনো ফসল জলে ভিজিয়ে গাছপালা পোড়াতো, আর তার সাথে মিশিয়ে দিত গান পাউডার। অনেকটা সময় ধরে জ্বলত সেই আগুন, আর চারিদিক ধোঁয়ায় ভরে যেত। সেই ধোঁয়াতে পথ হারিয়ে অনেক জাহাজ ডুবে গিয়েছিল এই আইল্যান্ডের আশেপাশে। সেই সব ডুবে যাওয়া জাহাজ থেকে সোনা দানা সব লুণ্ঠন করে নিয়ে আসতো ওদের লোকজনেরা। লোকটা এত অত্যাচারী হয়েও নিজের স্ত্রীকে কিন্তু ভীষণ ভালোবাসত, আর ও নিজেরও 2 মেয়ে ছিল, তাদেরকেও ও খুব ভালোবাসত। পরে 2 মেয়ে আর স্ত্রীকে স্পেনে পাঠিয়ে দিয়েছিল যদিও, কিন্তু নিজে আর কোনো দিনও সেখানে যেতে পারেনি। এক অজ্ঞাত আততায়ীর হাতে প্রাণ হারিয়েছিল লোকটা, আর সেটাও এই আইল্যান্ডেই। তারপর লোকটার মৃতদেহ আর খুঁজে পাওয়া যায়নি। অনেক গল্পগাথা চালু আছে এখানে। সেলিনার গল্পটাও সেরকমই হয়তো কিছু হবে। রুমের দরজায় একটা শব্দ হলো। লোকটি মুখ বাড়িয়ে দেখল হিয়া ভেতরে ঢুকছে। সেই প্রথম দিনের মতো আজও হিয়াকে কি সুন্দর লাগছে। সেই চেহারা, সুন্দর নমনীয় কোমল একটা শরীর, এক অদ্ভুত দৃঢ়তা চোখে মুখে, যেন দক্ষ দাবা প্লেয়ার, আর এমন একজন মানুষ যে অনেক আগে থেকেই জানে কি করতে হবে। হিয়া হেসে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ভেতর থেকে। জামা কাপড় সব ছেড়ে পেছন থেকে এসে জড়িয়ে ধরল ও স্নানরত লোকটিকে। একটু পরে হাঁটু গেড়ে বসে পড়ে লোকটির সাথে। চরম তৃপ্তির সাথে কেঁপে ওঠে লোকটির সারা শরীর। উঠে আসে হিয়া, লোকটির ঠোঁটের সাথে মিশে যায় ওর ঠোঁট। খোলা আকাশের নিচে শাওয়ারের জলের শব্দের মধ্যে মিশে গেল দুজনে আকুল আবেগে। ধীরে ধীরে গলে যাচ্ছে অনেক দিন কাছে না পাওয়ার অভিমান। আরও কিছুটা সময় পরে বাইরে বেরিয়ে আসে হিয়া, লোকটির হাতে হাত রেখে। দুজনেই পরিষ্কার জামা কাপড় পরে ভিলার বাইরে বেরিয়ে আসে। হিয়া জিজ্ঞেস করে, সব ঠিক হয়ে গেছে এদিকে? তাহলে আমরা কখন বেরোচ্ছি? সব ঠিক হয়ে যাবে ডার্লিং, তুমি যেরকম করে বলেছিলে আমি সব সেট করে দিয়েছি। আজ সন্ধ্যাতেই আমরা হ্যামিল্টনে ফিরে যাব। তারপর ওখানে 2 দিন থেকে ফিরে যাব ফিলাডেলফিয়াতে, সেখান থেকে লস অ্যাঞ্জেলেসে। ক্যাসিনোতে ঘুরে টাকা উড়িয়ে ওখানে সারা রাত ধরে, তারপর তুমি ফিরে যাবে দেশে, আমি অপেক্ষা করব এখানে। লোকটির বুকে মাথা রেখে হিয়া বলে ওঠে, তোমাকে ছেড়ে আমারও কি থাকতে ভালো লাগছে? রবীন্দ্র একটা দাবার বোড়ে মাত্র। শুধুমাত্র ব্যবসা বাড়ানোর জন্য, বাবার ইচ্ছের জন্য আমিও আগে দেশে ফিরি। ওদের সবার মৃত্যু নিয়ে একটা গন্ডগোল হবেই, আমি জানি। সেসব সামলে নেই আগে, তারপর আমি মাহি ইন্ডাস্ট্রির চেয়ারে বসবো। তারপরে তো শুধু তুমি আর আমি, আর আমাদের আফিমের ব্যবসাও চলবে আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রির পিছনে। কেউ টের পাবে না। বাবা টের পেয়ে গিয়েছিল বলে বাবাকেও সরিয়ে দিতে হলো আমাকে। কেন যে বুঝতে চাইলো না বাবা, কত লাভ এই ব্যবসায়। বাবা খালি বলতো সৎ পথে থাক। সৎ পথে থেকে কি হলো? ছোটবেলায় বাবার এই সততার জন্যই একবার আমরা পথের ভিখারি পর্যন্ত হয়ে গিয়েছিলাম। যাই হোক, ছাড়ো সেই সব কথা। আচ্ছা, তোমার কি সন্দেহ হচ্ছে আমার উপরে? তোমার উপরে কেন? না, আমি তো তোমাকে... না, এই যে রাখির সাথে যেটা হলো আর এখন রবিনের সাথে যেটা হবে, সেটার পরে সন্দেহ তো হতেই পারে তোমার। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার জন্য কিন্তু আমি সব ছেড়ে দিয়েছি, রাখিকে পর্যন্ত শেষ করে চলে এসেছি। না 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 হানি, আমি জানি আমরা দুজন কেবল শুধু দুজনের জন্যই জন্মেছি, মাঝে আর কেউ আসবে না, তুমি নিশ্চিন্ত থাকো। আচ্ছা, রবিনের কি হবে? ওটা আমার উপরে ছেড়ে দাও ডার্লিং।
আমি ওটাকে দেখে নিচ্ছি। হিয়া লোকটিকে ছেড়ে এগিয়ে গেল পরিত্যক্ত ছোট স্থানীয় গ্রামের দিকে। উহ, কি অসহ্য যন্ত্রণা হচ্ছে সারা শরীরে। কোথায় আমি? আমার চারদিকে এত অন্ধকার কেন? আমি আমি নড়তে পারছি না কেন? আহ, ওই তো আমি শুনতে পাচ্ছি সমুদ্রের গর্জন, পাখিদের আওয়াজ। আহ, একটু আগে আমি, হিয়া আর রাখি, আমরা তিনজন মিলে ওই মন্দির নাকি একটা ভাঙাচোরা জায়গা, সেখানে দাঁড়িয়েছিলাম। রাখি দেওয়ালের গায়ে ওই কোন একটা লোকের ছবি দেখতে দেখতে চেঁচিয়ে ওঠে। হিয়া এগিয়ে যায় ওর দিকে, আমি একটু পেছনে ছিলাম। হিয়া মনে হয় পাথরে আঘাত পেয়ে মাটির উপর পড়ে যায়, আর তখনও আমার কানের পাশ দিয়ে সনসন করে কিছু একটা গিয়ে রাখির গলায় লাগে। ও পড়ে যায় আমার চোখের সামনে। হিয়া এক পলকের জন্য আমার দিকে তাকায়। ওর মুখে হাসি। ও ওইভাবে হাসছিল কেন তখন? আর আমি এগিয়ে গিয়েছিলাম রাখির দিকে। আমারও ঘাড়ের পেছনে কিছু একটা এসে লাগে, আমিও পড়ে যাই মাটিতে। মুহূর্তের মধ্যে আমার চোখ ভারী হয়ে যায়, আর আমি তারপর তো আর কিছুই মনে নেই। কটা বাজে এখন? রাখি কোথায়? রাখি, ওর কিছু হয়ে যায়নি তো? হিয়া ওইভাবে হাসলো কেন? রাখির কথা মাথায় আসতেই আবার নড়তে শুরু করে রবিন। জোরে জোরে পা দিয়ে মারতে থাকে মাটির ওপরে। হঠাৎ ওর মাথার উপরে কিছু একটা এসে পড়ে ঝুরঝুর করে। আরও কিছু পাথরের টুকরো, মাটির গুঁড়ো এসে পড়ে ওর ওপর। স্তব্ধ হয়ে চুপ করে যায় রবিন, নড়াচড়া বন্ধ করে দেয়। আবার একটু পরে সব কিছু শান্ত হয়ে গেলে রবিন হাত পা ছাড়ানোর চেষ্টা করে চেয়ার থেকে। আবারও ওর ওপরে কিছু পাথরের টুকরো এসে পড়ে। না, এখানে নড়াচড়া করলে মনে হয় আমার ওপরে ছাদ ভেঙে পড়বে, আর আমি সেই ছাদের নিচে চাপা পড়ে এমনি মরে যাব। আমার অপেক্ষা করা উচিত। আমি জানি রাখি আসবে আমার জন্য, বা চার্লস আসবে। একটা পায়ের শব্দ এগিয়ে আসছে না? কেউ মনে হচ্ছে শীষ দিচ্ছে। কে হতে পারে? হিয়াকে তো কখনো গান শুনতেও দেখিনি, বা করতেও শুনিনি। সারাক্ষণ শুধু ব্যবসা আর ব্যবসা। তার থেকে রাখি অনেক ভালো মেয়ে। যেমন সুন্দর মন, তেমন সুন্দর নরম শরীর। আর সেখানে হিয়া কিরকম কাঠখোট্টা। কি করে যে কোন সে কুক্ষণে যে হিয়ার প্রেমে পড়েছিলাম। আসলে হিয়া বিজনেস স্কুলে এত ভালো ছিল পড়াশোনায় যে আমার তখন কিরকম একটা রোগ চেপে গিয়েছিল। হিয়াকেই পেতে হবে জীবনে। তারপর তো এত বছরের প্রেম, শেষে বিয়ে। ভেবেছিলাম ঠিক আছে, হিয়া তো সারাক্ষণ ব্যবসার কাজে ব্যস্ত থাকবে, সেই সুযোগে রাখির সাথে। কিন্তু এটা কি হলো? আর রাখিও তো আমাকে এত ভালোবাসে। কত সুন্দর করে আমি আর ও দুজনে মিলে প্ল্যান করলাম হিয়াকে শেষ করে দেব, আর তারপর পুরো সম্পত্তির সব কিছু হয়ে যাবে আমার আর রাখির নামে।
এরকম তো হওয়ার কথা ছিল না। আমি আমি এভাবে কে, কেন, কি লাভ আমাকে এইভাবে রেখে? আচ্ছা, কোনোভাবে হিয়া কি কিছু বুঝতে পেরেছিল? ওই কি? না না না, ও কি করে বুঝবে? আমি তো সারাক্ষণ ওর সাথেই ছিলাম। শুধু যখন ও থাকতো না তখন আমি আর রাখি। তাহলে কে? আচ্ছা, একটা পায়ের শব্দ এই ঘরের মধ্যেই ঢুকছে না? এই তো আমার রাখি এসেছে। রাখির পারফিউমের গন্ধ। রাখি আমাকে ঠিক খুঁজতে খুঁজতে চলে এসেছে এখানে। এই জন্যই যে আমি তোমাকে এত ভালোবাসি রাখি। ভাঙাচোরা গ্রামটার একদম শেষ প্রান্তে রয়েছে একটা বড় বাড়ি। মাটি, পাথর আর কাঠ দিয়ে তৈরি হতো তখন বাড়িগুলো। এই বাড়িটা অন্য বাড়িগুলোর থেকে একটু আলাদা, স্বতন্ত্র, বড়। সেলিনা বলেছিল যে এই বাড়িতে গ্রামের পুরোহিত থাকতো অনেক অনেক বছর আগে। সবাই একে একে গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়ার পরে এই বাড়িগুলো রোদ, ঝড়, বৃষ্টি সব উপেক্ষা করে বছরের পর বছর দাঁড়িয়ে আছে। বেশিরভাগ বাড়ি প্রায় ভেঙে পড়েছে, তবে এই বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে প্রায় একই রকমভাবে। বাড়িটা অবস্থিত অনেকটা উপরের দিকে। নিচে পাথুরে উপকূল আর তার উপরে সমুদ্রের ঢেউগুলো ক্রমাগত আছড়ে পড়ছে একের পর এক। সমুদ্রের সেই গর্জনে সবকিছু কেঁপে উঠছে। আগে যেখানে দরজা ছিল আজ সেখানে আর কিছুই নেই, শুধু ভাঙাচোরা কিছু কাঠের টুকরো কোনো রকমে দেওয়ালের সাথে লেগে আছে। সেগুলো সরিয়ে ভেতরে ঢুকলো হিয়া। সামনে একটা ছোট্ট খোলা জায়গা। এখানেই নাকি আগেকার দিনে মন্ত্রপাঠ হতো। কাউকে ভূতে পেলে এখানে এনেই তার মাথার ওপর থেকে ভূতের বোঝা নামানো হতো। অনেক সময় বেশ একটা উদ্ভট পদ্ধতিতে ভূত নামানো হতো মাথা থেকে। সেটা এখনো আছে। এটা দেখেই তো এই প্ল্যান এসেছিল মাথায়। মনে মনে সব কিছু ভেবে নিয়ে ভেতরের দিকে এগিয়ে গেল হিয়া, মুখে শীষ দিতে দিতে। একটা চাপা গুঙানির আওয়াজ ভেসে আসছে ভেতর থেকে। একদম শেষ প্রান্তে একটা ছোট্ট ঘরের এক কোণে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় বসে আছে রবিন। হাত দুটো শক্ত করে বাঁধা, মুখের ওপরে একটা বস্তা বাঁধা আর পা দুটো দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। দড়ির আর এক প্রান্ত লাগানো আছে ছাদের শিকে। রবিন যদি বেশি লাফালাফি করত, ওপরের ছাদটার পুরোটাই রবিনের উপরে এসে পড়ত। ও নিশ্চয়ই সেটা বুঝে গেছে এতক্ষণে। রাখির ভীষণ পছন্দের পারফিউমের গন্ধে ছটফট করে ওঠে রবিন। ও চেঁচিয়ে উঠতে যায়, রাখি রাখি, কিন্তু মুখের ভেতরে যে কাপড় ঢুকানো আছে। শুধু একটা চাপা শব্দ বেরিয়ে এলো গলা থেকে। আরও জোরে নড়ে ওঠে রবিন, কিন্তু পা বেশি নাড়াতেও পারছে না। ওপর থেকে ধুলোবালি খসে খসে পড়ছে ওর ওপরে। রবিন হঠাৎ অনুভব করলো ওরই পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে মাথার পেছন থেকে। কানের পাশে ঘাড়ের ওপরে তীব্র পারফিউমের গন্ধ। এ আর কেউ না, অন্য কেউ হতেই পারে না। রাখি ফিরে এসেছে। নড়ে চড়ে নিজেকে মুক্ত করতে চাইল রবিন। পেছন থেকে ভেসে আসে একটা কণ্ঠস্বর, আহারে, এইভাবে কেউ বেঁধে রাখে? খুব কষ্ট হচ্ছে, তাই না রুবুদা? তোমার মুখের ভিতরে কি কাপড় গোজে আছে? দাঁড়াও, আমি। মুখের ওপর থেকে বস্তা সরিয়ে নেয় হিয়া। চোখের ওপরে এখনো কালো কাপড় বাঁধা। নিজের মনে হেসে ওঠেও। মুখের ভেতর থেকে টেনে বের করে আনে গোঁজা কাপড়ের টুকরোটা। চেঁচিয়ে ওঠে রবিন, রাখি, রাখি, আমি জানতাম তুমি আসবে। আমি জানতাম। আমার চোখের বাঁধনটা খুলে দাও রাখি। আর হিয়া কোথায়? ওহ রুবু, এই সময় ওই মেয়েটার নাম নিতে হয়? তুমিও না।
আগে বলো, তুমি আমাকে ভালোবাসো? আমার জন্য, আমাদের জন্য হিয়াকে মারতে পারবে? বাসি বাসি রাখি, আমি তো তোমাকেই ভালোবাসি। ওই ডাইনিটাকে মারার জন্যই তো এত প্ল্যান করেছি আমরা। আমি জানি না কে আমাকে এইভাবে বেঁধে রেখেছে। আমাকে এখান থেকে বের করো, আর তারপরেই আমরা দুজনে মিলে আজ রাতেই ওকে শেষ করব। রাগে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় হিয়া ওর সামনে থেকে। নিজেকে শান্ত করে নিচু হয়ে বসে সবার প্রথমে পায়ের সাথে লেগে থাকা দড়িটা কেটে দেয় ও। তারপরে উঠে দাঁড়িয়ে ওর চোখ থেকে সরিয়ে নেয় কালো কাপড়টা। রবিন মুখ ঘুরিয়ে দেখার চেষ্টা করলো পেছনে। হিয়া একটু নিচু হয়ে পেছন থেকে রবিনের কাঁধের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে বলে ওঠে, সারপ্রাইজ! কে কে তুমি? তুমি এখানে? রবিন, রুবু, আমার ডার্লিং, তুমি কি অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে? কি গো, বলো না, অন্য কেউ এলে ভালো হতো। বলো, চুপ করে আছো কেন? বলো রবিন। ওহ না না, রুবুদা। হিয়া, হিয়া তুমি তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না হিয়া। কে যে আমাকে এভাবে এখানে ফেলে রেখে গেছে আমি কিছুই জানি না হিয়া। তাড়াতাড়ি আমার হাতের বাঁধন আর পায়ের বাঁধনটা খুলে দাও না প্লিজ। এইভাবে বসে বসে পিঠ ব্যথা হয়ে গেল। আমি জানি এই সব কিছু ওই রাখি করেছে। ওই আমাকে বেঁধে রেখে গেছে। ও আমাকে পছন্দ করতো হিয়া। আর আর অনেকবার অনেকবার আমাকে তোমার বিরুদ্ধে আজে বাজে কথা বলেছে। আমি আমি তাই না? তাহলে তো এখন যদি এখানে আমি না এসে রাখি এলে, তাই না? তাহলে এখন যদি এখানে আমি না এসে রাখি আসতো, খুব ভালো লাগতো তোমার, তাই না? তাই না রবিন? কিন্তু দেখো দেখো রবিন, আমিও তো তোমার রাখির পারফিউম গায়ে মেখে এসেছি। দেখো দেখো, কি কম ছিল আমার মধ্যে রবিন? কেন আমাকে ছেড়ে আমারই পিছনে আমারই বোনের সাথে? ছি, কি ভেবেছিলে রবিন আমি কিচ্ছু টের পাবো না? না হিয়া, তুমি ভুল করছো। আরে আমি তো তোমাকেই ভালোবাসি। কেন এরকম সন্দেহ হলো আমাকে নিয়ে তোমার? হ্যাঁ, আচ্ছা রাখি কোথায়? ওকে নিয়ে এসো না, ওর সাথে কথা বলো। রাখি? রাখি? এখনো রাখিকে দরকার তোমার? আহারে, কচি বাচ্চাটি আমার, নিজে নিজে কিছুই করতে পারে না। কিন্তু ও তো আর আসবে না সোনা। ওর সাথে দেখা করতে গেলে তোমাকেও যে মরতে হবে। আর মরার আগেই ও নিজে নিজের মুখে সব কথা আমাকে বলেছে গো। হ্যাঁ গো, আমি কি বলি, তোমাকেও শেষ করে দিই আমি। কি হবে এভাবে বেঁচে থেকে? তার থেকে তুমিও যাও, যাও তোমার রাখির কাছে। আমার আর তোমাকে কোনো দরকার নেই। ওহ, তার আগে একটা কাজ বাকি থেকে গেল রবিন। তুমি নাকি আমার বোনকে গান শোনাতে। কই, আমাকে তো শোনাওনি কোনো দিনও। একটু আমাকেও শোনাও না তোমার গান, প্লিজ প্লিজ শোনাও, শোনাও। তুমি তুমি এত নিষ্ঠুর হিয়া। হ্যাঁ, আমি হিয়া, শুধুই হিয়া। আর তোমরা তোমরা কি আমাকে মারবে বলে প্ল্যান করনি? আমার পেছনে দিনের পর দিন নিজেদের লীলা খেলা চালিয়ে যাওনি? আমার ছোট্ট বোন, তাকে তুমি কলুষিত করেছো, তার মনকে আমার বিরুদ্ধে বিষিয়েছো। না হলে আমার ছোট্ট বোন, যাকে আমি নিজের কোলে করে ঘুম পাড়াতাম, যার আমাকে ছাড়া ঘুম আসতো না রাতে, সে কি করে এরকম সব কথা ভাবে আমাকে নিয়ে? এসব তুমি করেছো রবিন, আমি সব জানি। কোমর থেকে ধারালো ছুরিটা বের করে রবিনের গলার কাছে ধরল হিয়া।
হেসে রবিনের শার্ট ছিঁড়ে ফেলল ও এক অমানসিক শক্তিতে। ধারালো ছুরিটা নিয়ে রবিনের বুকের ওপরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চালালো। চামড়ার নিচের নরম মাংস কেটে রক্ত বেরোতে শুরু করে। হিয়া নিজের ঠোঁট চেপে ধরল রবিনের ঠোঁটের ওপরে। একটু পরে রবিনকে ছেড়ে দিয়ে বলে ওঠে, তোমাকে আমার শেষ চুম্বন মাই লাভ। এবার যাও যাও তুমি রাখির কাছে। তবে এত সহজে তোমাকে আমি মারবো না, ধীরে ধীরে যন্ত্রণা পেতে পেতে মরবে তুমি। চলো। ওর হাতে বাঁধা দড়িটা কেটে ফেলে হিয়া। রবিনের গলার কাছে ছুরিটা চেপে ধরে ওকে বলে ওঠে, আমার কথা শুনে চুপ করে এগিয়ে চলো রবিন। বেশি এদিক ওদিক করলে এখানেই তোমাকে। রবিন ধীরে ধীরে উঠে দাঁড়ায় চেয়ার থেকে। জোরে ছুরির পেছনের বাঁট দিয়ে ওর মাথায় আঘাত করে হিয়া। রবিন পড়ে যায় মাটির ওপরে। ওর দিকে তাকিয়ে বলে ওঠে, সামনে সামনে এগো। প্রায় হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যায় রবিন। বাড়ির মাঝের খোলা জায়গাতে আসার পর হঠাৎ রবিনের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে হিয়া। রবিনের চোখের সামনে নেমে আসে ঘন অন্ধকার। রবিনকে সামনের গর্তের মধ্যে জোর করে ঠেলে দেয় হিয়া। প্রায় 8 ফিট গভীর গর্তটা। নিচে স্যাঁতস্যাঁতে মাটির ওপরে অনেক পুরনো হাড় গোড় মাথার খুলি পড়ে আছে। গর্তের ভেতরে পড়ে চেঁচিয়ে ওঠে রবিন এক প্রচণ্ড যন্ত্রণায়। উপর থেকে হিয়া হেসে ওঠে জোরে জোরে। ও বলে ওঠে, বাই বাই সুইটহার্ট। রাখির সাথে দেখা হলে ওর সাথে হানিমুন করো, কেমন? ওই বাড়ি থেকে বেরিয়ে যায় হিয়া। ওই গর্তে রয়েছে অনেক ইঁদুর, অনেক দিনের ক্ষুধার্ত পিপাসার্ত সব ইঁদুর। এখানেই গ্রামের পুরোহিত ভূতে পাওয়া লোকগুলিকে ফেলে তাদের ভূত ছাড়াতো। আজ রাখির ভূত নামবে রবিনের মাথা থেকে। বেশ কিছুটা সাঁতরে আসার পরে হঠাৎ সিয়ানের চোখের সামনে ভেসে ওঠে একটা শরীর। রক্তাক্ত শরীরটা দেখেই ভয়ে ও ডুব সাঁতার দিয়ে জলের নিচে চলে যায়। লোকটা তখনও ওপরে ছটফট করছে। পেটের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে এসে ভাসছে জলের মধ্যে। পাশ থেকে শব্দ করে চলে যায় একটা বোট। বেশ কিছুটা সময় পরে সমুদ্র শান্ত হয়ে এলে সিয়ান উঠে আসে জলের ওপরে। লোকটাকে দেখে বুকের ওপরে ক্রস এঁকে আবার এগিয়ে যায় পাড়ের দিকে সিয়ান। ওর পা টেনে ধরে কেউ একজন। পেছন ফিরে তাকায় সিয়ান। লোকটা, ওই লোকটাই ওর পা ধরে রেখেছে। কোনো রকমে মুখটা উপরে বাড়িয়ে বলে ওঠে, সিয়ান ওকে টেনে নিয়ে আসে পাড়ের কাছে ভেজা বালির ওপরে। হাঁপাতে থাকে সিয়ান। লোকটার কাছে মুখ নিয়ে এসে বলে ওঠে, কে আপনি? কে করেছে আপনার সাথে এসব? প্লিজ হেল্প। আমি একজন এজেন্ট, ড্রাগস চোরা কারবারি। ওই 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 রবিন সব জানে। রবিন সব জানে। ওকে খুঁজে বার করো। ট্র্যাকার ওর পকেটে। এটা না। ওকে খুঁজে বার করো, ফর গড সেক সিয়ান। প্রচণ্ড জোরে কেঁপে ওঠে লোকটি। শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হাতের ইলেকট্রনিক ডিভাইসটা দেখতে থাকে সিয়ান। মোবাইলের মতো ডিভাইসে ভেসে ওঠে আইল্যান্ডের ম্যাপ। একটা জায়গা থেকে হলুদ আলো দেখা যাচ্ছে। ওখানে কি আছে? সে কি করবে একা একা? হঠাৎ ওর সামনে ভেসে ওঠে একটা অবয়ব। সেদিকে তাকিয়ে ভয়ে পেছোতে থাকে সিয়ান। ওর সামনে দাঁড়িয়ে আছে জুয়ান ডি বারমুডেজ। সেই একই রকম চেহারা, একই রকমভাবে কোমরে লাগানো একটা তরবারি,
হাতে একটা রাইফেল। সে গর্জে ওঠে, শিয়ান, গেট আপ! অনেক কিছু হয়ে গেছে এখানে, অনেক হত্যাকাণ্ড, খুন হয়েছে। মানুষ তার লোভের জন্য নিজের পরিবারের লোকজনকেও শেষ করে দিচ্ছে। তুই জুয়ান্ডি বারমুডেজের বংশধর, আমার রক্ত বইছে তোর গায়ে। তোকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। উঠে দাঁড়া শিয়ান, এতদিন যা করিসনি আজ সেটা কর। তুই প্রমাণ করে দে যে তুই আমার বংশধর। অদৃশ্য হয়ে যায় সেই প্রতিকৃতি ওর চোখের সামনে থেকে। সিয়ান উঠে দাঁড়ায়, নতুন একটা প্রত্যয় ওর চোখে মুখে। ট্র্যাকিং ডিভাইস হাতে নিয়ে এগিয়ে চলে ও সিগন্যালের দিকে। প্রায় 8 ফিট গর্তের নিচে কোনো রকমে উঠে বসে রবিন। অনেক উপর থেকে আসছে দিনের আলো। গর্তের দেওয়াল কি ভীষণ মসৃণ, উপরে ওঠার কোনো ব্যবস্থা নেই। সরসর করে কোনো শব্দেও চমকে ওঠে। পকেট থেকে বের করে আনে মোবাইলের ফ্ল্যাশ লাইট ফেলে ও দেখতে থাকে চারদিক। এক কোণে বেশ কয়েকটা মার্বেলের মতো গোল গোল কিছু চকচক করে ওঠে সেই আলোতে। সেই গোল বলগুলো আবার নড়ছে, মাঝে মাঝে বন্ধ হচ্ছে। কি ওগুলো? রবিন একটু এগিয়ে যায়, প্রচণ্ড ভয়ে ও চেঁচিয়ে ওঠে। ওর শরীর থেকে নোনা রক্ত বেরিয়ে ভিজিয়ে দিচ্ছে মাটি। একটু পরেই নোনা রক্তের স্বাদে ইঁদুরগুলো ঝাঁপিয়ে পড়বে ওর ওপরে। রবিন বুঝতে পারে না কি করবে। বুকের ওপর দিয়ে অঝরে রক্ত ঝরছে, মাটি ভিজে যাচ্ছে রক্তে। ধীরে ধীরে ওদের পায়ের আওয়াজ এগিয়ে আসছে সামনের দিকে। ওদের কুচকুচে কালো শরীরগুলো খুব ধীরে ধীরে এগিয়ে আসছে ওর দিকে। রবিনের শরীরটা এক অদ্ভুত আতঙ্কে কেঁপে ওঠে। হৃদস্পন্দন বাড়তে থাকে ওর। কিছু সময় পরে প্রায় 100 খানেক ইঁদুরের মধ্যে ডুবে গেল রবিন। হিয়া ফিরে এলো ভিলাতে, সব ব্যাগ গুছিয়ে বাইরে রাখা। এবার শুধু ফিরে যাওয়ার অপেক্ষা। কিন্তু সে কোথায় গেল? হিয়া খুঁজতে বেরোলো তাকে। খুঁজতে খুঁজতে কিচেনে চলে আসে হিয়া। কিচেনের মেঝেতে পড়ে আছে সেলিনের মৃতদেহ, রক্তে ভেসে যাচ্ছে। কে মারলো ওকে? না, এখন আর এসব ভাবার মতো সময় নেই। তার ওকে খুঁজে বের করতেই হবে। দৌড়ে বাইরে বেরিয়ে আসে হিয়া। ভিলার থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একটা হলুদ রঙের বোট। আকাশি রঙের শার্ট পরে বোটের ওপর দাঁড়িয়ে আছে লোকটি। দৌড়তে দৌড়তে এসে পৌঁছলো হিয়া বোটের ওপরে। নিচে গিয়ে ছোট্ট একটা সেলের থেকে 2 গ্লাস ওয়াইন নিয়ে ডেকের ওপর এসে দাঁড়ালো হিয়া। 1 গ্লাস নিজের হাতে রেখে আর একটা গ্লাস বাড়িয়ে দিল লোকটির দিকে, ওর প্রথম প্রেম চার্লসের দিকে। চার্লস জড়িয়ে ধরল হিয়াকে। গ্লাসে চুমুক দিতে দিতে বলে উঠল হিয়া, আর কোনো বাধা নেই আমাদের চার্লস। রবিনকেও আমি শেষ করে দিয়ে এসেছি। এবার শুধুই উদযাপন, উল্লাস। তুমি আর আমি আর তুমি, আমাদের মাঝে কেউ কোনো দিনও আসবে না, কোনো দিনও না। চার্লস গ্লাসটা পাশে সরিয়ে রেখে 2 হাত দিয়ে হিয়ার মুখটা ধরে ওর চোখের দিকে তাকিয়ে বলে উঠল, হিয়া হিয়া হো হো ডার্লিং হিয়া, এই দিনটার জন্য আমি কত দিন অপেক্ষা করেছি জানো? হ্যাঁ, জন্মান্তর জন্য অপেক্ষা করতে রাজি আছি আমি এটার জন্য। তোমার বাবা যদি তখন মেনে নিত তাহলে এত কিছু করার দরকারই ছিল না। বাবা আসলে খুব ভীতু মানুষ, জানো তো। ব্যবসা করতে গেলে এত ভয় পেলে চলে? আমরা অনায়াসেই ড্রাগ নিয়ে ব্যবসা করতে পারতাম আমাদের কেমিক্যাল ফ্যাক্টরির আড়ালে, আরও মুনাফা করতে পারতাম। কিন্তু আর তাছাড়া বাবা তোমাকেও তো মানতে চাইছিল না। তোমার নাকি বয়স বেশি আমার থেকে। আরে তো কি হয়েছে? আমি তো সব সময় তোমাকেই চেয়েছি। বয়সে বড় তো কি হয়েছে? আর 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 আমি তো জানি তুমি বিছানায় কত ভালো। তোমার মতো আমাকে কেউ কোনো দিনও স্যাটিসফাই করতে পারেনি চার্লস।
আর পারবেও না। কিন্তু এই সব কিছু, এই হত্যা, এত রক্ত, এগুলোর কি কোনো দরকার ছিল ইয়া? কি বলছো তুমি চার্লস? তুমি তো জানো সব, তবুও বলছো? জানো, লন্ডন স্কুল অফ বিজনেস থেকে ফেরার পরে যখন আমি প্রথম রবিনের কথা বলি বাবাকে, বাবা আমাকে বলেছিল, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস মা, এবার দুটো পরিবার এক হয়ে যাবে, দুটো ব্যবসা একসাথে মিলেমিশে আরও বড় হবে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে আমাদের নাম। বাবার স্বপ্ন ছিল ওটা। বাবা যা শুরু করেছিল আমি সেটাই এগিয়ে নিয়ে চলেছি, কিন্তু ভেতরে ভিতরে আমি তখন থেকে ভাবতে শুরু করেছিলাম তোমার কথা। এই বিজনেসের ডিল হলে দুটো কোম্পানি তো এক হয়ে যাবেই, আর তারপরে আমাদের একদিকে কেমিক্যাল ফ্যাক্টরি, অন্যদিকে ট্যুর আর ট্রাভেলের ব্যবসা, আর পিছনে ড্রাগস। তাই আমি হ্যাঁ বলে দিয়েছিলাম বাবাকে। কিন্তু আমি শুধু তোমায় ভালোবেসেছি চার্লস, সেই যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল। কিন্তু রবিনের সাথে বিয়েটাও দরকার ছিল যাতে দুটো কোম্পানি এক হতে পারে। তুমি জানো বাবা আমাকে কি বলতো, বাবা আমাকে কি শিখিয়েছিল? সেই ছোটোবেলায় বাবা আমার জন্য ইন্দ্রজাল কমিক্স কিনে নিয়ে আসতো, অরণ্যদেব, ম্যান্ড্রেক, বাহাদুর, ফ্ল্যাশ গর্ডন। সেগুলো আমি পড়ার পরে আমার বন্ধুরা নিত আমার কাছ থেকে। বাবা আমাকে শিখিয়েছিল কমিক্স নিয়ে ব্যবসা করতে। আমি সেই থেকে কাউকে ফ্রিতে বই পড়তে দিতাম না, সবার কাছ থেকে প্রতিদিনের জন্য 25 পয়সা করে নিতাম। আমার সারাটা জীবন একটা ছকে ফেলা, সেটা হলো লাভের টাকা গোনার ছক, আর সেটাকে আমি নষ্ট হতে দেব না চার্লস। রবিনকে আমি পরোক্ষভাবে বারমুডার কথা বলেছিলাম, আর তারপরে যখন এখানে সব কিছু ঠিক হয়ে গেল আমি তোমাকে জানালাম, তোমার সাথে ওর যোগাযোগ হলো। আমার যে কি আনন্দ হয়েছিল, ভালো লেগেছিল যে এতদিন পরে আবার তোমার সাথে দেখা হবে, আবার একসাথে হতে পারবো। আর তখন থেকেই আমি এই প্ল্যানটা করি। তাছাড়া আমি জানতাম যে আমার পিছনে রাখি আর রবিনের লীলা খেলা চলছে। সব কিছু মাথায় নিয়ে আমি এখানকার প্ল্যান করেছি। তবুও তো আমি লাকি যে তোমাকে আমার পাশে পেয়েছি, না হলে আমি এইসব কিছুই করতে পারতাম না চার্লস। বারমুডা, এখানে তো এরকম অনেক কিছু ঘটনা ঘটতেই পারে যার হয়তো কোনো সমাধান নেই। ওহ ইয়া, তুমি কি করে ভাবলে আমি তোমাকে সাহায্য করব না? যতই হোক তুমি তুমি আমার সব। তোমাকে স্বপ্নে দেখে তোমার ছবি হাতে নিয়ে আমি রোজ ঘুমাতাম জানো। আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে আমার কাছে, একদিন না একদিন ঠিক ফিরে আসবে। আচ্ছা, আর মনে আছে তোমার ওই এয়ারপোর্টের সেই লোকটা? ওটা তো মাস্টার ক্লাস চার্লস। রাখি যা ভয় পেয়েছিল না সেদিন, আর আবার সেদিন রাতে, তারপরে ওই ভাঙা দেওয়ালের ব্যাপারটা, ওদেরকে দূর থেকে বিষাক্ত ক্যাকটাসের কাঁটা ছুঁড়ে অজ্ঞান করে দেওয়া। ভয় দেখিয়েছিলাম এক পাগল অভিনেতার সাহায্যে, আর বাকি সব কিছু আমি রিককে দিয়ে করিয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে রিক এতটা শয়তান। ও ও আসলে নার্কোটিক্স ডিপার্টমেন্ট থেকে এসেছিল, আর আমার সাথে ছদ্মবেশে আমার সাথে থেকে আমার এই বিরুদ্ধে ইনভেস্টিগেশন করেছিল। আর আজ সকালে আমি যখন বুঝতে পারি, আমার নিজে হাতে গলা টিপে ফেলে দিয়েছিলাম ওকে জলে, আর তারপরেই ফিশিং বোট চালিয়ে দিয়ে ওর শরীরের উপর দিয়ে। হিয়া জড়িয়ে ধরল চার্লসকে, বলে উঠল, ও চার্লস, আই লাভ ইউ চার্লস। সূর্য ধীরে ধীরে পশ্চিমের কোণে ঢলে পড়েছে। সমুদ্রের রং পরিবর্তিত হয়ে ধীরে ধীরে রক্তিম হয়ে উঠেছে। ডেকের ওপরেই খোলা আকাশের নিচে সমুদ্রকে সাক্ষী রেখে হিয়া আর চার্লস মিশে যেতে থাকলো নিজেদের মধ্যে। চার্লসের ওয়াইনের গ্লাস হাতে নিয়ে হিয়া শুয়ে থাকা চার্লসের ওপর বসে হেসে মোহময়ী দৃষ্টিতে তাকালো ওর দিকে। ঠোঁট ফাঁক করল চার্লস। ধীরে ধীরে গ্লাসের পুরো ওয়াইন ঢেলে দিল চার্লসের গলায়। কয়েক সেকেন্ড পরেই চার্লস ঠেলে সরিয়ে দিল হিয়াকে, চেঁচিয়ে উঠল, ইয়া, আমার গলা শুকিয়ে যাচ্ছে কেন? কি দিয়েছো তুমি আমাকে? তুমি আমার ওয়াইনে কি মিশিয়েছো? আর বাবা এটাও শিখিয়েছিল,
কাউকে যেন আমি বিশ্বাস না করি। পোর চার্লস, তুমি আমার সব অপরাধের একমাত্র সাক্ষী। আবার তোমার পিছনে এজেন্টও লেগেছে। তোমাকে আমি ছেড়ে দেব? তুমি ভাবলে কি করে? ভালোবাসার কথা বলছো? আমিও তো তোমাকে খুব ভালোবাসতাম। কিন্তু ভালোবাসায় কি হবে চার্লস? আমার যে আরো চাই, আরো ক্ষমতা, আরো সব কিছু। তুমি জানো, এখন আর আমার তোমাকে দরকার নেই। তোমার সব কন্ট্যাক্টস তুমি নিজে থেকে আমার হাতে তুলে দিয়েছো আজ সকালে। যখন সকালে আমি তোমার সাথে স্নান করছিলাম, তখন সেটা আমি নিয়ে নিয়েছি। আমার তোমাকে আর কোনো দরকার নেই ডার্লিং। হিয়া উঠে দাঁড়িয়ে ডেকের মেঝেতে পড়ে থাকা ড্রেসটা টেনে পড়তে পড়তে ভাবল, মাঝ সমুদ্রে চার্লসের দেহ ভাসিয়ে দেবে। এখন আগে ভিলাতে গিয়ে ব্যাগ নিয়ে ফিরে আসি। রাখি রবিনের সব ব্যাগ পুড়িয়ে দিতে হবে। নিজেকে ঠিকঠাক করে বোট থেকে নেমে এলো হিয়া। তাড়াতাড়ি করতে হবে, সূর্য অনেকটাই পশ্চিমে হেলে পড়েছে। দিনের আলো থাকতে থাকতেই ফিরে যেতে হবে হ্যামিল্টনে। হিয়া বুঝতেও পারল না দূর থেকে কেউ একজন দূরবীন দিয়ে দেখেছে ওকে। সিয়ান দৌড়তে দৌড়তে গিয়ে রবিনকে টেনে তোলে ইঁদুরের গর্তের ভেতর থেকে। রবিন তখন যন্ত্রণায় প্রচণ্ড কাতর, ভীষণ কষ্টে টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে। ইঁদুরগুলো রবিনের চোখ খুবলে খেয়ে নিয়েছে। বুকের যে যে জায়গা থেকে রক্ত বেরোচ্ছিল সেই সব জায়গাতে গভীর ক্ষত। দাঁত বসিয়ে শরীরের মাংস টেনে ছিঁড়ে খেয়েছে ইঁদুরগুলো। প্রায় চেনাই যাচ্ছে না কিছুক্ষণ আগের সুস্থ এই মানুষটাকে। রবিন কোনো রকমে বলে ওঠে, যদি পারেন আটকান হিয়াকে, আটকান, ওই ডাইনিকে আটকান, না হলে সর্বনাশ হয়ে যাবে। থেমে গেল রবিনের জীবনের সমস্ত চিহ্ন। শেষ হয়ে গেল আরও একটি জীবন, শুধু একজনের লোভের জন্য। না, আর দেরি করা যাবে না, আটকাতেই হবে মেয়েটাকে। ওই লোকটা আমাদের প্রমিস করেছিল, আমি রাখি নামের মেয়েটাকে ভয় দেখালে আমাকে স্পেনে ফিরে যাওয়ার জন্য সব ব্যবস্থা করে দেবে। সেই মতো আমি প্রথমে এয়ারপোর্টে, তারপরে সেদিন রাতে ওর রুমের সামনে ওকে ভয় দেখালাম। ওই পাহাড়ের ওপরে ইচ্ছে করে এখানকার মতো করে সেচে আমি ওদের অজ্ঞান করে দিলাম। কিন্তু এত নৃশংস হত্যা লীলা, কি করে একটা মেয়ে এত ভয়ঙ্কর, এত নিষ্ঠুর হতে পারে? আমাকে থামাতেই হবে এই জঘন্য খেলা। জুয়ান ডি বারমুডেজের রক্ত বইছে আমার গায়ে। একসময় আমার পূর্বপুরুষরা এখানে পুরোহিত ছিল। সব রকম শয়তান, ডাইনি, ভূত, পেতনি, অশুভ শক্তির সাথে আমরা লড়েছি। আমাদের এই বারমুডাকে আমরা কলুষিত হতে কখনো দিইনি। উঠে দাঁড়ালো বৃদ্ধ সিয়ান বারমুডেজ। ও দৌড়ে আসে ভিলার কাছে। নিজের বিবেকের কাছে বারবার হেরে যাচ্ছে আজ সিয়ান। এক গভীর অপরাধ বোধ ঘিরে ধরেছে ওকে। সেলিনার ঘরে আমার সব জিনিসপত্র রাখা আছে। আমাকে আবার সেই আগের বেশে আসতে হবে। আজ আবার অনেক দিন পরে নিজের লুকোনো বাক্সের ভেতর থেকে সমস্ত ড্রেস বের করে সিয়ান নিজেকে সাজালো জুয়ান ডি বারমুডেজের মতো করে। মাথায় শিরস্ত্রাণ, বুকের ওপরে বর্ম, কোমরে ছোট তলোয়ার, পায়ে লাল রঙের হাঁটু পর্যন্ত চামড়ার জুতো, আর হাতে একটা দূরবীন। বাইরে এসে দাঁড়ায়। দূরে একটা বোট দেখা যাচ্ছে। মেয়েটা কি ওখানেই আছে? একটু উপরের দিকে উঠে যায় সিয়ান, চোখে লাগায় দূরবীন। ভিলা থেকে দুটো ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে আসে হিয়া। ব্যাগটা একটা নির্দিষ্ট দূরত্বে রেখে ফিশিং বোট থেকে ডিজেল এনে ভিলার চারদিকে ছড়িয়ে দেয় ও। লাইটার বের করে লাইটার জ্বালিয়ে ছুঁড়ে দেয় ও ভিলার একপাশে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে ভিলাটা। শেষ দিতে দিতে ঘুরে দাঁড়ায় হিয়া, হাতে তুলে নেয় ব্যাগ দুটো, এগিয়ে যায় বোটের দিকে। হঠাৎ চোখের সামনে উদ্ভট জামা কাপড় পরা একটা লোক এসে হাজির হয়। ও লোকটাকে দেখে থমকে যায়।
কোথায় যেন দেখেছি একে, খুব চেনা চেনা লাগছে বলে মনে হয়। লোকটা কোমর থেকে তলোয়ার বের করে চেঁচিয়ে ওঠে। আহয়, স্টপ! ভয় পেল হিয়া। এতদিন কোনো ভয় পায়নি, না রাখিকে মারতে গিয়ে, না রবিনকে বা চার্লসকে হত্যা করার সময়। সমুদ্রের উপরে দাউ দাউ করে জ্বলতে থাকা ভেলার আগুনের রঙের রাঙা হয়ে উঠেছে সামনের মানুষটির চেহারা। ওর সারা শরীর জুড়ে ফেটে বেরোচ্ছে রাগ আর ঘৃণা। ও আসার আগে অনেক শুনেছে যে বারমুডাতে এখনো নাকি প্রাচীন লোকজনের আত্মা ঘুরে বেড়ায়। কখনো বিশ্বাস করেনি ও। সকালে সেলিনাও এরকম কিছু একটা বলছিল, পাত্তা দেয়নি। কিন্তু এই লোকটাকে দেখে ভয় পেল হিয়া। ছুটতে শুরু করলো সমুদ্রের উল্টো দিকে। এটা তো জুয়ান ডি বারমুডেজ। এই তো জুয়ান ডি বারমুডেজ, সেই যে বারমুডা আবিষ্কার করেছিল। এরই প্রতিকৃতি তো ওই ভাঙা দেওয়ালে আছে। এসব কি হচ্ছে? ভূত? কোনো অশরীরী? পেছনে সিয়ানও দৌড়চ্ছে আর হাঁপাচ্ছে ভীষণভাবে। দৌড়তে দৌড়তে আইল্যান্ডের অন্য প্রান্তে এসে পৌঁছলো হিয়া। এখান থেকে তো রাখিকে ঠেলে ফেলে দিয়েছিলাম আমি। এখানে নিশ্চয়ই আসবে না লোকটা। একটু থেমে স্বস্তির শ্বাস নিল হিয়া। চোখ খুলে দেখে একদম সামনেই দাঁড়িয়ে জুয়ান ডি বারমুডেজ বা সিয়ান। হিয়া চেঁচিয়ে ওঠে, কি চাও তুমি? আমি সব দেবো তোমায়। চলে যাও আমার সামনে থেকে, যাও। সিয়ান এক পা করে এগোতে থাকে ওর দিকে। হিয়া পিছোতে থাকে। পিছোতে পা পিছলে মাত্র কয়েক সেকেন্ড রাখির ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহের ওপরে এসে পড়ল আরও একটা দেহ। সিয়ান বারমুডেজ ফিরে যেতে যেতে আপন মনে বলে উঠল, বারমুডার অভিশাপ কাউকে ছাড়বে না। এই স্বর্গে এসে অন্যায় করলে শাস্তিও এখানেই। জুয়ান ডি বারমুডেজ বলে গিয়েছিল। আর তাই এবার তুইও মরবি সিয়ান। সিয়ান চমকে ওঠে গম্ভীর এক গলার স্বরে। ও পেছনে ঘুরে দাঁড়ায়। পেছনে দাঁড়িয়ে বিশাল লম্বা চওড়া চেহারার এক মানুষ, একদম ওর মতোই দেখতে। তার হাতের ছোট্ট ছুরিটা ঢুকে যায় সিয়ানের গলার ভেতরে। সিয়ানের চোখের সামনে ভেসে ওঠে সেলিনার মৃতদেহ। অপরাধ তো তুইও করেছিস সিয়ান, আর তার থেকে তোরও মুক্তি নেই। চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় সেই ছায়া মানব। সূর্য পশ্চিম প্রান্তে আকাশের ভেতরে ঢুকে গেছে। সারা পশ্চিম আকাশ সেজে উঠেছে নীল, লাল, কমলা, গোলাপি রঙে। পাখিগুলো ফিরে আসছে যে যার বাসায়। বারমুডাতে নেমে আসছে শান্তি। শুনছিলেন আজকের গল্প জয়ন্ত অধিকারীর লেখা বারমুডার অভিশাপ। গল্প পাঠে পিনাকি এবং গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। বিভিন্ন চরিত্রে অভিজিৎ, পার্থ, স্নেহা, প্রাহি, রিক, সায়ন্তন, সন্দীপ, ইশিকা ও শুভম। নির্দেশনায় সুনিতা মণ্ডল। সাউন্ড ডিজাইন ও স্পেশাল এফেক্টসে ফিনিক্স অডিওভার্স থেকে শুভজিৎ। প্রচ্ছদ শিল্পী দিলার এবং প্রযোজনায় লেখনী প্রকাশনা। কেমন লাগলো আজকের গল্পটি? কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন।